ভবিষ্যৎ থেকে আসা মেয়েটির কাছে ছিল এক বিশেষ ক্ষমতা এবং সেই ক্ষমতার সাহায্যে সে সাহায্য করবে এক বোকা রাজকুমারকে। কি হবে তাদের প্রেমের গল্পে? নানা বাধা বিপত্তির মধ্যে দিয়ে একে অপরকে কিভাবে তারা ভালোবাসবে, সেই নিয়েই আজকের হিস্টোরিক্যাল একটা রোমান্টিক এবং অ্যাডভেঞ্চারাস ড্রামা এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা লংজিং শহরের দৃশ্য দেখতে পাই এবং শহরের বাজার এলাকায় আমরা আমাদের প্রধান চরিত্র আইভিকে দেখতে পাই। আইভি বাজারে একটি বোর্ড টাঙিয়ে নিজের ব্যবসা খুলে বসেছিল, যেখানে সে একটি বিশেষ ধরনের ব্যবসা করত। মানুষের কোনো জিনিস হারিয়ে গেলে বা কোনো কিছু খুঁজে না পেলে কোথায় জিনিসটা আছে সেটা আইভি একদম এক চান্সে বলে দিতে পারতো। এবার তখনই একটি স্বামী স্ত্রী আইভির কাছে আসে। মহিলাটি সন্দেহ করছিল যে তার স্বামী তার থেকে লুকিয়ে বেশ কিছু টাকা জমিয়ে রেখেছে, কিন্তু তার স্বামী কিছুতেই বলছে না যে টাকাটা কোথায় লুকানো রয়েছে। এবার মহিলাটি আইভিকে এসে সেই ব্যাপারেই জিজ্ঞেস করে এবং আমরা দেখতে পাই যে আইভির কাছে একটি ফিউচারিস্টিক সিস্টেম ছিল এবং সেই সিস্টেমের সাহায্যে আইভি চট করে বলে দিতে পারতো কোন জিনিসটা কোথায় আছে। সেই ফিউচারিস্টিক সিস্টেমই যে কোনো জিনিসের লোকেশন ট্র্যাক করে আইভিকে জানিয়ে দিত এবং এই সিস্টেমটির সাহায্যেই আইভি তার ব্যবসাটি শুরু করেছিল। এবার আইভি তো সিস্টেমের সাহায্যে লোকটি কোথায় তার টাকা পয়সা লুকিয়ে রেখেছে সেটা সহজেই বলে দিতে পারে। আইভি তার পুঁটলি খুলে দেখে যে তার কাছে কেবলমাত্র একটা রূপমুদ্রা রয়েছে। আইভি মনে মনে ভাবে যে উফ, কবে যে আমি টাকা জমাতে পারবো সেই কথাই ভাবছি। টাকা জমানো হলেই আমি এখান থেকে পালাবো। আমি যে কি করে অতীতে এসে একজন উপপত্নীর মেয়ে হয়ে জন্মালাম আমি সেটাই ভাবছি। এবার আইভি যখন এইসব ভাবছিল তখনই আমরা দূরে পরিবারের বড় ছেলে জেরেমিকে দেখতে পাই, যে একটি মাস্ক পরে দাঁড়িয়েছিল এবং তার সাথে আমরা তার গার্ড টমকেও দেখতে পাই। টম বলে যে মাস্টার, আপনি কি সত্যি এই উপপত্নীর মেয়েটিকে বিয়ে করবেন বলে ঠিক করেছেন? এ তো রাস্তায় দেখছি নানা ধরনের খেলা দেখিয়ে বেড়াচ্ছে, এইসব তো চিটিংবাজির খেলা। আপনি কেবলমাত্র আপনার পরিস্থিতির জন্য এরকম বোকা পাগল সেজে রয়েছেন, তার মানে তো এই না যে আপনি যে কোনো মেয়েকে বিয়ে করে নেবেন। এবার তখনই আমরা দেখি যে আইভির দোকানের সামনে তার বোন ইসাবেল আসে। এবার ইসাবেল ছিল আইভির সৎ বোন। বোনটি ফেলে দেয়। আইভি বলে ওঠে যে তুমি এগুলো কি করছো, এবং ইসাবেল বলে যে কি করছি দেখতে পাচ্ছ না, আমি তোমাকে বাড়িতে ফেরত নিয়ে যেতে এসেছি। কয়েকদিন পর তোমার বিয়ে আর তুমি এখানে খেলা দেখাচ্ছ, এক্ষুনি বাড়ি চলো। আইভি বলে যে তোমার কি বিয়ে 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 ছাড়া কোনো কথা নেই? ইসাবেলা বলে যে তুমি কি ভেবেছো তুমি বিয়ে এড়াতে পারবে? আইভি বলে যে আমি বিয়ে করব কি করব না সেটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত। কিন্তু ইসাবেলা তখনই বলে যে না, তোমার সিদ্ধান্ত না, বাবা অলরেডি তোমার বিয়ে ঠিক করে ফেলেছে শহরের সবচেয়ে বোকা পাগল ছেলেটার সাথে। সে যাকেই বিয়ে করে সেই নাকি মরে যায়, আর তোমার সাথে তারই বিয়ে ঠিক হয়েছে। এবার এই কথা শুনে আইভি তো সঙ্গে সঙ্গে বাড়ি ছুটে আসে এবং সে তার বাবাকে বলে যে বাবা, আমি ওই বাড়িতে বিয়ে করব না। এবার আইভির সৎ মা ডায়ানা তখনই বলে যে কেন আইভি, ওই বাড়ির লোকেরা ভীষণ ভালো, ও মার্কুইজের বড় ছেলে, ওই বাড়িতে বিয়ে করলে তোমার তো ভাগ্য খুলে যাবে। আইভি বলে যে আমার ভাগ্য খোলার বদলে তুমি তাহলে তোমার মেয়েরই ভাগ্য খোলো, ইজাবেলের সাথে ওর বিয়ে দিচ্ছ না কেন? এই কথা শুনে ডায়ানা বলে যে তুমি বুঝছো না, ইজাবেলা তো কখনো বাড়ি থেকেই বেরোয় না, আর তুমি সব সময় রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছ, বাজারে গিয়ে খেলা দেখাচ্ছ, তাই জন্যই তো ওরা তোমাকে পছন্দ করেছে। আইভি বলে যে তা আমি খেলা দেখাচ্ছি বলে তোমার যদি এতই সমস্যা হয় তোমার মেয়েকেও বলো দোকান খুলতে, তোমরা আমাকে টাকা পয়সা দাও না বলেই আমাকে এইসব করতে হচ্ছে। এবার আইভির বাবা তখনই বলে যে একটা ভদ্র বাড়ির মেয়ে হয়ে তুমি বাজারে গিয়ে এইসব করবে? বিয়ে না হওয়া অবধি তুমি বাড়ি থেকেই বেরোতে পারবে না। আইভি বলে যে না, তোমরা এরকম করতে পারো না, তোমরা একটা পাগল ছেলের সাথে আমার বিয়ে দিচ্ছ। আমি কি জানি না তুমি কেন দিচ্ছ? যাতে তোমার সামাজিক স্টেটাস বাড়ে, তাই জন্য। এই কথা শুনে আইভির বাবা লুই তো ভীষণ রেগে যায় এবং আইভিকে ঠাস করে এক চড় মারে। লুই বলে যে আমি যা বলবো তাই শুনতে হবে। আইভি তখনই বলে যে ঠিক আছে, তুমি যার সাথে বিয়ে ঠিক করেছো আমি তার সাথেই করব, কিন্তু তার বদলে আমার 500 টাকা চাই। এবার তখনকার দিনের তুলনায় নিঃসন্দেহে 500 টাকা অনেকটাই ছিল এবং আইভির বাবা লুই তাতে রাজিও হয়ে যায়। আইভির সৎ মা ডায়ানা তো আইভির বাবাকে বোঝাতে থাকে যে 500 টাকা দিতে হবে না, এটা অনেক বেশি হয়ে যাচ্ছে, কিন্তু ততক্ষণে তো আইভির কথা তার বাবা মেনেও নিয়েছিল। আইভি মনে মনে প্ল্যান করেছিল যে সেই 500 টাকা নিয়ে সে বিয়ের রাতেই পালাবে। এবার আমরা আইভির বিয়ের রাতের দৃশ্য দেখতে পাই। সে তো নিজেই তার মুখের ঘুমটা সরিয়ে নেয়
এবং 500 টাকা বের করে ভাবে যে কি আনন্দ, এবার আমি বড়লোক হয়ে গেছি, তাড়াতাড়ি আমি এখান থেকে আজকে রাতেই পালাবো। কিন্তু তখনই সে কিছু লোক আসার শব্দ শুনতে পায় এবং সঙ্গে সঙ্গে সেই টাকাটা আবার নিজের পকেটে ঢুকিয়ে নেয়। এবার আমরা দেখতে পাই তখনই সেখানে হাজির হয় আইভির শাশুড়ি বেলার একজন খাস দাসী চু। চু এসে বলে যে তুমি নিজেই নিজের ঘোমটা সরিয়ে নিয়েছো কেন? এই বাড়ির কি নিয়ম তুমি তো জানো না? এবার চু এর সাথে যে দুজন ছিল তারা তো আইভির গায়ে বিনস সেটাতে শুরু করে, মানে তার মধ্যে যাতে কোনো নেগেটিভিটি না থাকে তার জন্য। তারা একটি জ্বলন্ত অগ্নিকুণ্ড নিয়ে আসে এবং চু বলে যে তোমাকে এক্ষুনি এই অগ্নিকুণ্ডের ওপর দাঁড়াতে হবে, তাহলেই তোমার দেহের সমস্ত নেগেটিভিটি দূর হবে এবং একমাত্র তবেই তুমি এই বাড়ির বউ হতে পারবে। এবার আইভি তো সঙ্গে সঙ্গে সেই আগুনের ওপর জল ঢেলে দেয় এবং বলে যে এই বাড়িতে যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে তাহলে সেটা তুমি, আমি না। এবার চু এর দাসীরা তো সঙ্গে সঙ্গে আইভিকে চেপে ধরে এবং চু একটি মোটা সূচ বার করে আইভিকে বুলি করার জন্য, তাকে শাস্তি দেওয়ার জন্য। আইভি নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে থাকে, কিন্তু চু তো তার কোনো কথাই শোনে না। কিন্তু তখনই সেখানে হাজির হয় জেরেমি। এবার এই প্রথমবারের মতো আইভি জেরেমিকে দেখতে পায় এবং সে মনে মনে ভাবে যে আচ্ছা, এইটাই তাহলে আমার স্বামী। কিন্তু ওর নামে আমি যেসব কথা শুনেছি ওকে দেখে তো তা মনে হচ্ছে না। জেরেমিকে দেখে চু বলে যে আপনি এখানে কি করছেন? আমাদের এখনো আইভির সাথে কথাবার্তা শেষ হয়নি, ওকে আমাদের বাড়ির নিয়ম কানুন শেখাতে হবে। এবং চু জেরেমির সামনেই আইভির হাতে সুচ ফোটাতে যায়, কিন্তু জেরেমি তখনই চুকে এক লাথি মেরে ফেলে দেয়। আইভি তো মনে মনে ভীষণই খুশি হয়। চু বলে যে ও, আপনি মনে হয় বিয়ের পর সুহাগরাত করার জন্য ভীষণই আগ্রহী, ঠিক আছে, আমি আর আপনাকে ডিস্টার্ব করব না। এই বলেই চু তার দাসীদের নিয়ে সেখান থেকে চলে যায় এবং সে জেরেমির মা বেলাকে গিয়ে এই খবর শোনায় এবং তখনই বেলা বলে যে বাবা, সুন্দরী মেয়ে দেখে জেরেমি দেখছি গলে গেল। ও রাজকুমার তো কি হয়েছে, আমি নিশ্চিত করব যেন ওকে এই বাড়িতেই পচে মরতে হয়। আমরা বুঝতে পারি যে জেরেমি আসলে বেলার ছেলে নয়, কিন্তু জেরেমির আসল পরিচয় কি সেটা আমরা আস্তে আস্তে রিভিল করব। এবার এই কথা শুনে চু তখনই বলে যে তাহলে ম্যাডাম, বউটাকে কি আজকে রাতেই খতম করে দেব? বেলা বলে যে হ্যাঁ, তাই করো। এবার অপর দিকে আমরা আইভি এবং জেরেমিকে দেখতে পাই। আইভি তো জেরেমির হ্যান্ডসামনেস দেখে একদমই গলে গেছিল। সে মনে মনে ভাবে যে ইস, ফিউচারে যখন আমি ছিলাম তো হ্যান্ডসাম ছেলেকে তো আমি কোনোদিন দেখতেই পাইনি, আর এখানে এসে আমি একটা হ্যান্ডসাম বর পেয়ে গেলাম। এবং সে তো মনে মনে খুবই খুশি হচ্ছে। আইভি মনে মনে ভাবে যে এমনিতেও তো আমার স্বামী বোকা পাগল, সুতরাং আমি যাই করি না কেন ও তো কিছু বুঝবেই না। এবং তখনই সে শুনে তাদের ঘরের দরজা কেউ বাইরে থেকে লক করে দিচ্ছে। এবার আইভি তো সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে জিজ্ঞাসা করে যে কি ব্যাপার, বাইরে থেকে তালা কেন লাগানো হচ্ছে? এবং দাসীটি বলে যে আপনারা যাতে ভালোভাবে বিয়ের দিন রোম্যান্স করতে পারেন তার জন্যই। আইভি বলে যে তাহলে আমি বাথরুমে কি করে যাব? কিন্তু দাসীটি কোনো কথা না শুনে বাইরে থেকে তালা লাগিয়ে চলে যায়। এবার আইভি তো চারিদিকে ছোটাছুটি করে দেখে যে কোনো জানলা দরজা কিছুই খোলা নেই। আইভি মনে মনে ভাবে যে আজকে তো আমি পালানোর প্ল্যান করেছিলাম, তাহলে সেই প্ল্যানটা কিভাবে সাকসেসফুল হবে। তারপর সে ভাবে যে ঠিক আছে, আমি তো কালকেও পালাতে পারবো, আজকের রাতটা না হয় এই হ্যান্ডসাম ছেলেটার সাথেই কাটিয়ে নি। এবার সে নিজের চোখ একটি লাল কাপড় দিয়ে বেঁধে নেয় এবং জেরেমিকে বলে যে চলো, আমরা রোম্যান্সটাকে আর একটু ভালো করার জন্য একটা গেম খেলি, আমি তোমাকে ধরার চেষ্টা করব। এবার জেরেমি তো এদিক ওদিক চলে যাচ্ছিল, তখনই আইভি তার সিস্টেমকে বলে যে সিস্টেম, ছেলেটি কোথায় আছে সেটা এক্ষুনি ট্র্যাক করে বলো তো। এবং সিস্টেম জবাব দেয় যে ছেলেটি খাটের নিচে রয়েছে। এবার আইভি খাটের কাছে যেতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায় এবং জেরেমি তাকে সঙ্গে সঙ্গে ধরে নেয়। আইভি বুঝতে পারে যে জেরেমি তাকে ক্যাচ করে নিয়েছে এবং আইভি তো মনে মনে খুব খুশি হয়। কিন্তু তখনই তার মনে হয় যে জেরেমি যদি এখানে, তাহলে খাটের নিচে কে? কারণ সিস্টেম তো কখনো ভুল কথা বলবে না। এবং তখনই জেরেমি আইভির প্রেশার পয়েন্টে চাপ দিয়ে তাকে অজ্ঞান করে দেয় এবং আমরা দেখতে পাই যে খাটের তলায় একটি গুপ্ত ঘাতক লুকিয়েছিল, যাকে কিনা বেলা এবং চু মিলেই সেখানে পাঠিয়েছিল। এবার ঘাতকটি তো সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে এবং জেরেমির ওপর আক্রমণ করে, কিন্তু জেরেমি তাকে এক ঘাই কাবু করে ফেলে। ঘাতকটি বলে ওঠে যে ও, তুমি তাহলে বোকা সাজার পাগল সাজার নাটক করছো, তুমি আসলে বোকা নও। এবং জেরেমি সঙ্গে সঙ্গে তাকে এক রদ্দা মেরে সেখানেই খতম করে দেয়।
এবং তখনই জেরেমির গার্ড টম সেখানে ছুটে আসে। টম বলে যে মাস্টার, আমার আসতে একটু দেরি হয়ে গেল, আপনি ঠিক আছেন তো? এবং জেরেমি তাকে নির্দেশ দেয় যে এক্ষুনি একে এখান থেকে সরাও, আমার আসল পরিচয় যেন কেউ জানতে না পারে। এবার আমরা পরদিন সকালের দৃশ্য দেখতে পাই। আইভি ঘুম ভাঙতেই তার আগের দিন রাতের কথা মনে পড়ে এবং সে তাড়াতাড়ি বিছানার তলা চেক করে দেখে যে দেখি তো এখানে কোনো লোক আছে কিনা। কিন্তু সেখানে তো আসলে কেউই ছিল না। আর সে তারপরেই চোখের সামনে জেরেমিকে দেখতে পায় এবং সে মনে মনে ভাবে যে যেহেতু জেরেমি মার্কুইসের ছেলে, নিশ্চয়ই বড় লোক। তাছাড়া যেহেতু ও বোকা টাইপের, ও আমাকে কন্ট্রোলও করতে চাইবে না। যদিও একটু কম কথা বলে কিন্তু হ্যান্ডসামও তো আছে, তাই না? ওকে বিয়ে করাটা খুব একটা বোকামি হয়তো হয়নি। এবার আইভি জেরেমির কাছে গিয়ে বলে যে আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, বলো তো 2 + 2 কত হয়? এবং জেরেমি তো সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নেয়। আইভি মনে মনে ভাবে যে সত্যিই ছেলেটা ভীষণই বোকা টাইপের। এবার তখনই দরজার তালা খুলে চু এবং বেলা সেখানে আসে এবং বেলা তো আইভিকে দেখেই ভীষণ অবাক হয়ে যায়। সে বলে যে তুমি তুমি সে বুঝতে পারে যে নিশ্চয়ই রাতে কিছু একটা গন্ডগোল তো হয়েছে যে আইভি এখনো বেঁচে আছে। এবার সঙ্গে সঙ্গে বেলা বলে যে তুমি কোনো নিয়ম কানুন জানো না, এখনো তুমি ঘর থেকে বেরোওনি কেন? এতক্ষণে তো তোমার উচিত ছিল আমাদের গিয়ে চা দেওয়া। এবার আইভি তখনই বলে যে আমি কি করেই বা বেরোবো, বাইরে থেকে তো তালা দেওয়া ছিল। বেলা বলে যে মুখে মুখে তর্ক, আমি জানতাম তুমি একটা উপপত্তির মেয়ে, কিন্তু তুমি যে এতটা অসভ্য সেটা আমি জানতাম না। আইভি মনে মনে ভাবে যে বাপরে, আমার শাশুড়ি এমন কেন? এবং সে বলে যে সত্যি আপনি ঠিক বলেছেন, আমার বাবা আমাকে কোনো ম্যানার্স শেখায়নি, তাই জন্যই আমি এমন। আর বেলা তো এই কথা শুনে ভীষণ চটে যায় এবং সে সঙ্গে সঙ্গে আইভি আর জেরোমেকে তাদের বাড়ির পিছন দিকের একটি ঘরে থাকতে পাঠিয়ে দেয়, যেখানে নাকি কেউ থাকতো না এবং ভাঙাচোরা স্টোর রুমের মতো অবস্থা হয়ে পড়েছিল। বেলা বলে যে আজ থেকে তোমরা এখানেই থাকবে এবং এই বলে সে তো তার দাসদের নিয়ে চলে যায়। জেরোমে মনে মনে ভাবে যে ইস, মেয়েটার এখানে থাকতে সত্যি হয়তো ভীষণ কষ্ট হবে। কিন্তু আইভি তো সেই জায়গা দেখে ভীষণ খুশি হয় এবং সে তাড়াতাড়ি ছোটাছুটি করে এদিক ওদিক ঘুরতে থাকে যে সত্যি এই উঠোনটা কত বড়। 21st সেঞ্চুরিতে এত বড় একটা বাড়ি কিনতে গেলে কোটি কোটি টাকা খরচা হয়ে যাবে, সেখানে আমি এই জায়গাটা এমনিই পেয়ে গেলাম। আর তখনই আইভি লক্ষ্য করে যে সেই উঠোনের একটি জায়গায় কিছু মিষ্টি আলু বা সুইট পটেটো ফলেছিল। আইভি তো সঙ্গে সঙ্গে সেগুলো তুলে নিয়ে বলে যে তুমি রোস্টেড সুইট পটেটো খাবে, আমি এক্ষুনি বানিয়ে আনছি। এবং আইভি সেই সব বানাতে রান্নাঘরে চলে যায়। জেরেমি তো তখন উঠোন ঝাড় দিচ্ছিল। জেরেমি মনে মনে ভাবে যে সত্যি মেয়েটা আমার জন্য রান্নাও করছে, ও মনে হয় অন্যদের থেকে সত্যিই আলাদা। এবার আইভির রান্নাঘর তো প্রচন্ড ধোঁয়া ধোঁয়া হয়ে গেছিল এবং সে সেই ধোঁয়ায় থাকতে না পেরে সেখান থেকে ছুটে বেরিয়ে আসে এবং তখনই জেরেমির সাথে তার ধাক্কা লেগে যায়। আইভি তো ভাবছিল যে একটা রোমান্টিক মোমেন্ট তৈরি হবে, কিন্তু জেরেমি তখনই বলে ওঠে যে আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। আসলে জেরেমি তো সর্বক্ষণ বোকা বা একটুখানি কম বুদ্ধিসম্পন্ন মানুষের অভিনয় করছিল। এবার আইভি আবার যতক্ষণে রান্নাঘরে ফিরে যায় সে দেখে তার মিষ্টি আলু তো জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে গেছে এবং জেরেমি তো সেটাই খেতে যাচ্ছিল, কিন্তু আইভি তাকে বারণ করে। আইভি বলে যে তুমি কি এখানেই থাকো, আমাকে কি ওরা ঠিক মতো খেতে দেয় না? সত্যিই তো, তোমার চেহারাটা দেখো, একদম রোগা হয়ে গেছে। এবং এই বলে সে জেরেমির হাত ধরতে যায়, কিন্তু জেরেমির হাত ধরতে গিয়ে সে দেখে যে জেরেমির হাতে তো ভালোই মাসেল আছে। এবং আইভি বলে যে বাবা, তোমার চেহারা তো আসলে রোগা নয়। জেরেমি বলে যে আসলে আমি কাটি তো, তাই জন্য। এবং সেটা শুনে আইভি তো ভাবে যে এই বাড়ির বড় ছেলে হয়েও ওকে এত কাজ করতে হয়, সত্যি ওর কি কষ্ট। এবার আইভি সঙ্গে সঙ্গে দরজার কাছে গিয়ে দরজার বাইরে যে দাসীটি পাহারা দিচ্ছিল তাকে বলে যে দরজাটা খোলো। দাসীটি বলে যে না, দরজা খুলবো না, কিন্তু আইভি তাকে ঘুষ দিয়ে সেই দরজা খোলায়। আইভি জেরেমিকে বলে যে তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি ফিরে আসছি। এবার জেরেমি মনে মনে ভাবে যে সত্যিই তো, একটা পাগল বোকা ছেলেকে কেই বা বিয়ে করতে চায়, নিশ্চয়ই আইভি এবার এখান থেকে পালালো। আমি হয়তো একটু বেশি আশা করছিলাম, কিন্তু আইভি কিন্তু আসলে সেখান থেকে পালায়নি। এবার আইভি লুকিয়ে লুকিয়ে তার শাশুড়ি বেলার বাড়ির সামনে আসে এবং সে দেখে যে বেলা একটি দাসীকে বকাবকি করছে এবং সেখানে জেরেমির বাবা স্যামুয়েলও ছিল, অর্থাৎ বেলার স্বামী। আইভি দাসীটিকে বলছিল যে তুমি আমার এত দামি একটা হেয়ারপিন কোথায় হারিয়ে দিলে, ওটা জেড পাথরের তৈরি ছিল, এক্ষুনি আমাকে বলো তুমি ওটা চুরি করেছো কিনা। দাসীটি বলতে থাকে যে না, আমি তো চুরি করিনি। এবার আইভি তখনই তার সিস্টেম অ্যাক্টিভেট করে এবং সে তার সিস্টেমকে জিজ্ঞাসা করে যে সিস্টেম,
বেলার ওই মাথার কাঁটাটা কোথায় রয়েছে, এবং সিস্টেম জানায় যে সেই কাঁটাটা গণিকালয়ের একটি মেয়ে ফ্লোরার কাছে রয়েছে। এবং আইভি যা বোঝার ততক্ষণে বুঝে যায়। সে বুঝতে পারে তার শ্বশুর স্যামুয়েলই আসলে গণিকালয়ে যাতায়াত করে, এবং স্যামুয়েলই বেলার মাথার কাঁটাটি চুরি করে ফ্লোরা নামক মহিলাটিকে দিয়েছে। এবার স্যামুয়েল যখন সেখান থেকে বেরোচ্ছিল তখনই আইভি বলে যে আমি কিন্তু জানি ওই কাঁটাটা কোথায়। স্যামুয়েল বলে যে তুমি জানো কেন, তুমি কি চুরি করেছো নাকি? আইভি বলে যে না, আসলে ওই যে গণিকালয়ের ফ্লোরা বলে মেয়েটা আছে না, ওই আমাকে বলছিল যে ওকে চুলের কাঁটাটা কেউ একজন উপহার স্বরূপ দিয়েছে। এবার স্যামুয়েল তো বুঝতে পারে যে তার পর্দা ফাঁস হয়ে যাবে। আইভি সঙ্গে সঙ্গে বলে যে আমি কিন্তু এখনই আমার শাশুড়িকে এই কথাটা বলে দিতে পারি, কিন্তু আমি বলবো না। জেরেমি তোমার নিজের ছেলে, আর তুমি সেই ছেলেকে একটা পুরনো প্রাসাদে বন্দি করে রেখেছো। তুমি এক্ষুনি আমাদের অনুমতি দাও যাতে আমরা খোলামেলা ভাবে ঘুরতে পারি, যেন আমাদের দরজায় কেউ তালা লাগিয়ে না রাখে। এবং স্যামুয়েল তো ভয়ে ভয়ে তার বউয়ের সাথে ঝগড়া করে এই অনুমতিটা আইভি এবং জেরেমিকে পাইয়ে দেয়। কিন্তু বেলা বলে যে আইভি, তুমি তো তোমার স্বামীর জন্য এত উতলা হয়ে পড়েছো, ওর খেয়াল রাখার জন্য তুমি আমাদের সাথে ঝগড়া করতে এসেছো। তাহলে আজ থেকে তোমাদের খেয়াল তোমরাই রাখবে, তোমাদের কোনো রকম আর্থিক সাহায্য আমি করতে পারবো না। এবং আইভি বলে যে ঠিক আছে, আমি তাতেই রাজি। এবার আইভি একটি কুড়ুল এবং খাবার দাবার নিয়ে তাদের সেই পুরনো ভাঙা প্রাসাদে ফিরে আসে। জেরেমি তো তাকে দেখে অবাক হয়ে যায় যে আইভি তাহলে পালায়নি। আইভি কুড়ুলটি দিয়ে তাদের দরজার তালা সঙ্গে সঙ্গে ভেঙে দেয় এবং বলে যে জেরেমি, আমি তোমার স্ত্রী, আজ থেকে আমি তোমার দেখভাল করব, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমি বাজারে গিয়ে আমাদের জন্য ইনকাম করে আনবো, আর তুমি বাড়িতে থেকে রান্না বান্না ঝাড়পোছ করা এইসব করো। দেখো, আমি তোমার জন্য খাবার এনেছি, তুমি তাড়াতাড়ি গিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলো। এবার জেরেমি তো খাবার দাবার নিয়ে ভেতরে চলে যায়, এবং তখনই সেখানে হাজির হয় স্যামুয়েল এবং বেলার অপর ছেলে এরিক। এরিক এসেই বলে যে বাবা, তুমি তো দেখছি প্রথম দিনে এসেই একেবারে হাঙ্গামা করে দিয়েছো, কিন্তু তোমার মতো একটা সুন্দরী মেয়ে আমার পাগল দাদার সাথে কি সুখী হতে পারবে? তার চেয়ে ভালো তুমি আমার কাছে এসো, আমি তোমাকে সব রকমের আনন্দ দিতে পারবো। এবং এরিক এসে অসভ্যের মতো আইভিকে জড়িয়ে ধরে। সে আইভিকে নিয়ে টানাটানি করতে শুরু করে এবং তার সাথে অসভ্যতা করতে থাকে। কিন্তু জেরেমি তখনই এসে এরিককে এক লাথি মেরে ফেলে দেয়। এরিক বলে যে তোমার এত সাহস, তুমি আমাকে মারলে? আইভি বলে যে কেন মারবে না, একটা আয়না নিয়ে নিজেকে দেখো, সব দিক থেকেই জেরেমি তোমার থেকে অনেক গুণে ভালো, এক্ষুনি এখান থেকে বিদায় হও। আইভি তো একটা ঝাড়ু নিয়ে তক্ষুনি এরিককে সেখান থেকে তাড়িয়ে দেয়। এবার জেরেমি তো এইসব দেখিয়ে মনে মনে ভীষণই প্রসন্ন হয় যে তার স্ত্রী তাকে কতটা প্রোটেক্ট করছে। এবার এরিক তো সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু তার মনের জ্বালা তো তখনও মেটেনি। সে ঠিক করে যে কোনো না কোনো ভাবে আবারও তাকে বদলা নিতেই হবে। এবার আইভি আর জেরেমি যখন তার ঘরে ঢুকছিল, আইভি কিছু খোঁচর মুচুর আওয়াজ পায় এবং সে তার সিস্টেমকে বলে যে সিস্টেম, এখনই দেখো তো এরিক কোথায় আছে। এবং সিস্টেম জানায় যে এরিক পাঁচিল টপকে আবারও তাদের প্রাঙ্গণে ঢোকার চেষ্টা করছে। আইভি বলে যে জেরেমি, তুমি একদম চুপটি করে থাকো, দেখো আমি ওকে কিরকম মজা দেখাই। এবার আইভি তাদের পচা জঞ্জালের বালতিটি পাঁচিলের এ পাশে রেখে দেয়। এবার যখনই এরিক সেই পাঁচিল বেয়ে এদিকে আসে, তার পা সেই পচা জঞ্জালের বালতিতে পড়ে এবং পুরো জঞ্জাল তার গায়ে মাখামাখি হয়ে যায়। এবার আইভি তো সঙ্গে সঙ্গে তার ঝাড়ু নিয়ে সেখানে যায় এবং চেঁচিয়ে চেঁচিয়ে বলতে থাকে যে গাডরা, কোথায় তোমরা, তাড়াতাড়ি এখানে এসো, আমাদের প্রাসাদে একজন বদমাইশ লোক ঢুকেছে। এবার গার্ডরাও তো সঙ্গে সঙ্গে ছুটে এসে এরিককে মারতে যায়। ঠিক সঙ্গে সঙ্গে তার মুখ দেখিয়ে বলে যে আরে আমি এরিক, আমাকে তোমরা মারছো কেন? আমি আসলে পা পিছলে পড়ে গেছিলাম। আইভি বলে যে বাবা, পা পিছলে তুমি পাঁচিল টপকে পড়ে গেলে? এবার এরিক তো এম্বারেসড হয়ে সেখান থেকে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। এবার তখনই আইভি লক্ষ্য করে যে জেরেমির গা থেকেও সেই জঞ্জালের বিদকুটে গন্ধ আসছে। এবং আইভি বলে যে জেরেমি, তোমাকে স্নান করিয়ে দি চলো। এবার আইভি তো জেরেমিকে স্নান ঘরে নিয়ে আসে। আইভি তো মনে মনে মজা পাচ্ছিল যে জেরেমির অ্যাবস দেখবে। আইভি বলে যে জেরেমি, তাড়াতাড়ি তোমার জামা খুলে ফেলো। চিন্তা নেই, আমি দেখবো না, এই যে আমি চোখ বন্ধ করে রয়েছি। এবার জেরেমি তো জামা খুলে তাদের বাথটবে বসে এবং তখনই আইভি লক্ষ্য করে যে জেরেমির গায়ে অনেক ক্ষতর চিহ্ন।
আসলে সেই চিহ্নগুলো তো জেরেমির নানা রকম যুদ্ধের ফলে হয়েছিল। কিন্তু আইভি ভাবে যে নিশ্চয়ই জেরেমিকে এই বাড়িতে ভীষণই অত্যাচার করা হয়। আইভি বলে যে তুমি চিন্তা করো না, আমি আর কাউকে তোমার উপর কোনো রকম অত্যাচার করতে দেব না। এবার আইভি তাড়াতাড়ি জানলা বন্ধ করতে যায় যাতে অন্য কেউ উঁকি মারতে না পারে। কিন্তু সে যখনই জানলার কাছে যায় একটি তীর তার দিকে ছুটে আসে। এবার জেরেমি তো সঙ্গে সঙ্গে উঠে গিয়ে সেই তীরটা ধরে নেয় এবং আইভিকে নিজের বুকে জড়িয়ে ধরে। আইভি মনে মনে ভাবে যে বাবা বোকা হলেও ওর তো বেশ ক্ষমতা আছে। এবার আইভি তীরটা নিয়ে মনে মনে ভাবে যে আমাদের উপর এরকম অ্যাটাক কে করবে, এরই কি তাহলে এমন করলো। এবং সে তার সিস্টেমকে জিজ্ঞাসা করে যে সিস্টেম, এই তীরটা কোথা থেকে এসেছে এক্ষুনি আমাকে খুঁজে বলো। এবং সিস্টেম জানায় যে এই তীরটা রাজপ্রাসাদ থেকে পাঠানো হয়েছে। আইভি মনে মনে ভাবে যে রাজপ্রাসাদ থেকে, কিন্তু জেরেমির সাথে বা আমার সাথে রাজপ্রাসাদের কি সম্পর্ক? আমি এই সমস্ত ফালতু ঝামেলায় জড়াতে, কিন্তু এই বোকা ছেলেটারও তো আমি ছাড়া আর কেউ নেই, আমাকে তো ওকে দেখে রাখতেই হবে। এবং সে জেরেমিকে জিজ্ঞাসা করে যে জেরেমি, তুমি কি কখনো অজান্তে রাজপ্রাসাদের কাউকে চটিয়ে দিয়েছিলে? এবার জেরেমি মনে মনে ভাবে যে রাজপ্রাসাদের কথা আইভি জানলো কি করে। কিন্তু আইভি আর সেই কথাটাই অত পাত্তা দেয় না, যেহেতু এক্সপেক্টই করেনি যে জেরেমি কোনো সিরিয়াস বিষয় ইনভলভ থাকতে পারে। এবার সেই দিন রাতেই জেরেমি তার গার্ড টমকে বলে যে এই তীরটা কোথা থেকে মারা হয়েছে সেই খোঁজ লাগাও। এবার আমরা পরের দিন সকালে দৃশ্য দেখতে পাই। এবার আইভি সেদিনকে তার শ্বশুর শাশুড়ির প্রাসাদে গিয়ে দেখে যে সেখানে দাসদাসীরা খুবই ছোটাছুটি করছে। এবার আইভি লুকিয়ে লুকিয়ে বেলা এবং স্যামুয়েলের ঘরের সামনে যায় এবং সেখানেই সে তাদের ঝগড়া করতে শোনে। এবং এই ঝগড়ার মধ্যে দিয়ে আইভি জানতে পারে যে জেরেমির আসল পরিচয় কি। বেলা স্যামুয়েলকে বলতে থাকে যে তুমি আর আমাকে রাগিও না, এমনিতেই জেরেমির এই বউ আমার মাথা খারাপ করে রেখেছে, তার মধ্যে তুমি আর ঝামেলা বাড়িও না। স্যামুয়েল বলে যে আরে জেরেমি তো একটা পাগল বোকা, ওকে নিয়ে এত চিন্তা করার কি আছে, ওর আসল পরিচয় যতদিন না সকলে জানছে আমাদের তো ততদিনই ভালো। বেলা বলে ওঠে যে হ্যাঁ, আমার বোন আমার সাথেই বড় হলো ছোট থেকে, কিন্তু তারপরেও সবাই ওকে বেশি ভালোবাসতো। ওর এই রূপের গুণের কারণেই মহারাজা ওকে বিয়ে করলেন, মহারাজের উপপত্নী হয়ে থাকার সুযোগ পেয়েছিল এবং তারপরই জেরেমি জন্ম নেয়। কিন্তু আমার বোনের কি হলো? ও মহারানীকে চটিয়ে ফেললো এবং তার জন্য ওকে মরে যেতে হলো। তারপর থেকে আমি জেরেমির মাসি হয়ে ওকে মানুষ করছি। ও বোকা হোক পাগল হোক আমি তোকে বাঁচিয়ে রেখেছি, তাই না? তার বদলে আমরা কি পাবো? এবার এই সব কথা শুনে আইভি বুঝতে পারে যে জেরেমি তাহলে মহারাজের সন্তান এবং বেলা আসলে জেরেমির মা নয়, বেলা জেরেমির মাসি। এবার আইভি তো সঙ্গে সঙ্গে তার সিস্টেমকে বলে যে জেরেমির মা কোথায় আছে সেটা এক্ষুনি খোঁজ লাগাও। এবং সিস্টেম জানায় যে জেরেমির মা মারা গেছে, তাই জন্য জেরেমির মাকে কোথাওই খুঁজে পাওয়া যাবে না। এবার আইভি আবারও তার ঘরে ফিরে আসে এবং সে দেখে যে জেরেমি কাঠ কাটছে। আইভি মনে মনে ভাবে যে দেখো তো, ও একটা মানসিক ভারসাম্যহীন বোকাশোকা ছেলে, আর ওকেও লোকেরা ছাড়ছে না। এবং তাই জন্যই সেদিন তাদের উপর সেই তীরের অ্যাটাকটা হয়েছিল। এবার আইভি সঙ্গে সঙ্গে তার সিস্টেমকে জিজ্ঞাসা করে যে সিস্টেম, এই শহরে সবচেয়ে বেশি গসিপ কোথা থেকে ছড়ায়? এবং সিস্টেম জানায় যে পশ্চিম দিকে একটি চায়ের দোকান রয়েছে এবং সেই টি হাউস থেকেই শহরের সমস্ত গুজব সমস্ত গসিপের রটনা হয়। এবার আইভি তো সেখানে যায় এবং তার কাজ করে দেয়। আইভি গুজব ছড়িয়ে দেয় যে এই হু পরিবারের ছোট ছেলে অর্থাৎ এরিকই হচ্ছে রাজকুমার। এবার এই খবর তো মহারানী লুইয়ের কাছে পৌঁছে যায় এবং সঙ্গে সঙ্গে তার আদেশ অনুযায়ী এরিকের ওপর হামলা হয়। আর দুদিন পর আমরা দেখতে পাই যে এরিক ফিরে আসে এবং তার হাতে তীর লেগেছিল। কিন্তু এই ঘটনার পরই বেলা এবং স্যামুয়েল মহারানী লুইয়ের সাথে দেখা করতে চলে আসে। মহারানী লুই বলে যে তোমাদের কথায় আমি বিশ্বাস কেন করব, তুমি তো উপপত্নী শুয়ে নিজের বোন হও। বেলা বলে যে ও যতই আমার নিজের বোন হোক না কেন ওকে আমি ঘৃণা করি এবং আমার ছেলে এরিক না, জেরেমি আসলে উপপত্নী শুয়ের মেয়ে। মহারানী লুই বলে যে তাই নাকি, আমি শুনেছি তোমরা নাকি জেরেমির বিয়ে দিয়েছো, আমি এক্ষুনি সেই মেয়েটাকে দেখতে চাই। তখনই তো আইভিকে মহারানী লুইয়ের কাছে ধরে আনা হয়। লুই বলে যে তোমার জানার দরকার নেই আমি কে, আমি শুনেছি তোমার সাথে নাকি ওই পাগলের বিয়ে জোর করে দেওয়া হয়েছিল। তুমি আমার একটা কাজ করে দাও, তাহলে তুমি যা চাইবে সেটাই পাবে। তোমাকে তোমার স্বামীকে মারতে হবে, তারপর তোমার সমস্ত দায়িত্ব আমার। আইভে বলে যে কিন্তু আমি
ধরুন মহিলা, আমি ওকে কি করে মারবো? আর ওকে মেরে ফেললে আমার শাশুড়ি কি আমাকে ছেড়ে দেবে? সঙ্গে সঙ্গে মহারানী লুই বলে যে তোমার কোনো চিন্তা নেই, তোমার শাশুড়িকে আমি সামলে নেব। আর আইভি বুঝতে পারে যে তার মানে বেলাই হচ্ছে এই সবকিছুর মধ্যে জড়িত, এবং বেলাই জেরেমিকে ফাঁসানোর জন্য মহারানীকে সব সত্যি বলে দিয়েছে। এবার মহারানী লুই আইভিকে একটি বিষের শিশি দেয় এবং বলে যেটা খাইয়ে তোমার স্বামীকে মেরে ফেলবে। কাজটা এমন ভাবে করবে যেন কোনো ট্রেস না থাকে। এবার আইভি তো চটপট সেই বিশেষ শিশিটা নিয়ে নেয় এবং মহারানীর কাজ করতে রাজি হয়ে যায়। অপরদিকে আমরা জেরেমিকে দেখতে পাই এবং তার গার্ড টম তাকে খবর দেয় যে ওই দিনের অ্যাটাকটা রাজমহল থেকেই হয়েছিল। বলে যে মাস্টার, আমাদের সেনাবাহিনীটা এখন যথেষ্ট স্ট্রং, আমরা তো এবার ডাইরেক্ট ওদের উপর হামলা করতে পারি। কিন্তু জেরেমি বলে যে এখনই না, আমাদের এখনো সতর্ক হয়ে চলতে হবে। টম বলে যে মাস্টার, আমি শুনেছি আমাদের শহরে নাকি একটা নতুন এজেন্সি খুলেছে, টিং ফেং এজেন্সি, এবং সেই এজেন্সির মাধ্যমে আমরা নাকি অনেক অ্যাকিউরেট তথ্য পেতে পারি, আমরা কিন্তু তাদের কাজে লাগাতে পারি। এবং জেরেমি বলে যে ঠিক আছে, সেসব তুমি সামলে নাও। আসলে এই গোপন এজেন্সিটা আইভি খুলেছিল, কারণ সে তো তার সিস্টেমের মাধ্যমে সবকিছু জানতেই পারতো, তাই দুটো পয়সা বেশি কামানোর জন্য সেই এজেন্সিটা খুলেছিল। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। আমরা দেখতে পাই যে আইভি সেদিন তার কাজের জায়গায় জেরেমিকেও নিয়ে এসেছিল। সে জেরেমিকে বলে যে তুমি এখানে চুপটি করে বসো, আমি এক্ষুনি টাকা কামানো শুরু করব। কিন্তু জেরেমির কাছে তো অন্য প্ল্যান ছিল, কারণ এইভাবে বাজারে কাজ করা আইভির পক্ষে অনেকটাই ডেঞ্জারাস ছিল। তাই জন্য জেরেমি তার এক বন্ধুকে কাজে লাগায়। জেরেমির বন্ধু ফ্রেডরিক আইভির দোকানে এসে বলে যে আমিও কিছু একটা খুঁজতে চাইছি, আমি আমার বউকে খুঁজে পাচ্ছি না। এবার আইভি তো তার সিস্টেমকে জিজ্ঞাসা করে যে ফ্রেডরিকের বউ কোথায়, এবং সিস্টেম জানায় যে ফ্রেডরিকের তো এখনো বিয়েই হয়নি। এবার আইভি তো এই সত্যি কথাটা সঙ্গে সঙ্গে ফ্রেডরিককে বলে দেয়। ফ্রেডরিক আর জেরেমিরা এতদিন ভাবতো যে আইভি নিশ্চয়ই কোনো রকম ধোঁকাবাজি চিটিংবাজি টাইপের কাজ কারবার করছে, এবং তারা তো ভীষণ অবাকই হয়ে যায় যে আইভি সত্যিটা কি করে জানলো। এবার তখনই ফ্রেডরিক বলে যে তোমার এই কাজে আমি বেশ খুশি হয়েছি, তাই জন্য আমি তোমাকে অন্য একটা কাজের অফার দিতে চাইছি। তুমি কি ফাননিউ টাওয়ারের নাম শুনেছো? ওটা আসলে আমার প্রপার্টি, আমি চাইছি যে তুমি সেখানের ম্যানেজার হয়ে যাও। এবার আইভি সেই কথা শুনে ভাবে যে একটু তো সন্দেহজনক লাগছে। ফ্রেডরিক বলে যে তার জন্য তুমি প্রতি মাসে 50টা রৌপ্য মুদ্রা পাবে, কিন্তু আইভি সেই অফারটা একদমই নাকচ করে দেয়। আইভি বলে যে তাড়াতাড়ি তুমি এখান থেকে কেটে পড়ো তো। ফ্রেডরিক বলে যে আচ্ছা, তোমার কি টাকা কম মনে হচ্ছে? তাহলে 100টা মুদ্রা দেয়া হবে তোমাকে। কিন্তু আইভি তাতেও রাজি হয় না। আইভি বলে যে টাকা পয়সা নিয়ে আমার কোনো চিন্তা নেই, তুমি আমার বিজনেসে নাক গলিও না। এবার জেরেমি তো সঙ্গে সঙ্গে ফ্রেডরিককে ইশারা করে দেয় সেখান থেকে চলে যাওয়ার জন্য। এবার অপর দিকে আমরা দেখতে পাই মহারানী লুইকে। মহারানী লুই প্রচন্ড রেগেছিল এবং সে বলে যে এই আইভি মেয়েটার এত সাহস হয় কি করে, ও আমাকে ধোকা দিল, ও আমাকে বলেছিল যে ওর স্বামীকে মেরে ফেলবে, কিন্তু সেই কাজও এখনো করতে পারলো না। তাহলে এবার আমাদের নিজের হাতেই এই দায়িত্ব তুলে নিতে হবে। এবং মহারানী লুই তখনই তার গার্ডকে হুকুম দেয় জেরেমিকে মেরে ফেলার জন্য। এবার আইভি আর জেরেমি তো বাজার থেকে ফিরছিল, এবং তখনই একটি লোক ছদ্মবেশে ছুরি নিয়ে তাদের ওপর হামলা করে। আইভি তো সঙ্গে সঙ্গে জেরেমিকে গার্ড করে দাঁড়ায়, কিন্তু দূর থেকে ততক্ষণে টম সেই লোকটিকে মেরে দেয়। আইভি সঙ্গে সঙ্গে বলে যে জেরেমি, তুমি ঠিক আছো তো? এবার থেকে কোনো রকম বিপদ হলে তুমি কিন্তু সঙ্গে সঙ্গে আমার পিছনে এসে দাঁড়িয়ে পড়বে, কেমন? এবার আইভি লোকটার কাছে যায় এবং গিয়ে দেখে যে সেই লোকটার কাছে একটি শিলমোহর ছিল, এবং সেটা ছিল মহারানী লুইয়ের শিলমোহর। আইভি বুঝতে পারে যে তার মানে মহারানী এবার নিজেই জেরেমিকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। এবার এই প্ল্যানও সাকসেসফুল না হয় মহারানী লুই বেলা এবং স্যামুয়েলকে ডেকে পাঠায়। লুই বলে যে তোমরা কি করছো, একটা পাগল ছেলে আর তার স্ত্রীকে মারতে পারছো না? বেলা বলে যে মহারানী, আমার মনে হয় ওই আইভির চালাকির জন্যই জেরেমি এতদিন বেঁচে আছে। আমাদের প্রথমে আইভিকে সরাতে হবে, তাহলে সহজে আমরা জেরেমিকে মারতে পারবো। মহারানী লুই বলে যে ঠিক আছে, আমি এই দায়িত্বটা তোমাদেরই দিয়ে দিলাম। এবার আমরা দেখতে পাই যে বেলা শয়তানি করে জেরেমিকে কিছু অ্যাফ্রোডিসিয়াক ড্রাগ খাইয়ে দিয়েছিল এবং তার ঘরে একটি দাসী পাঠিয়ে দেয়, যাতে জেরেমি সেই দাসীর সাথে সম্পর্ক স্থাপন করে, এবং এই ঘটনার ফলে আইভি যাতে রেগে মেগে সেখান থেকে জেরেমিকে ছেড়ে চলে যায়। কিন্তু আইভি এটা জানতে পারার সাথেই সাথে জেরেমির ঘরে যায়
এবং সে গিয়ে দেখে যে দাসীর সাথে রোম্যান্স তো অনেক দূরের কথা। জেরেমি সেই দাসীকে দূরে হটানোর চেষ্টা করছে। আইভি তো সঙ্গে সঙ্গে ধাক্কা মেরে সেই দাসীকে সেখান থেকে বার করে দেয়। আইভি বলে যে, "জেরেমি, তোমাকে নিয়ে আমি কি করি বলো তো? বাইরে নিয়ে গেলেও তোমার বিপদ হয়। তোমাকে বাড়িতে রেখে গেলেও তোমার বিপদ হয়। আমি তোমাকে নিয়ে আবার কোথায় যাই বলো তো?" এবার ততক্ষণে তো জেরেমির ওপর সেই ড্রাগের প্রভাব শুরু হয়ে গেছিল এবং সেই ড্রাগের প্রভাবে জেরেমি বলে যে, "আইভি, আমাকে সাহায্য করো।" এবং আইভি জেরেমিকে কিস করে এবং আমরা দেখতে পাই যে প্রথমবারের মতো তারা একে অপরকে কিস করে এবং সেই রাতে তারা রোম্যান্স করে। কিন্তু পরের দিন সকালে উঠেই জেরেমি দেখে যে আইভি পুঁটলি বেঁধে চলে যাচ্ছে। জেরেমি বলে যে, "আইভি, তুমি কি চলে যাচ্ছ?" আইভি বলে যে, "হ্যাঁ, আমি এই হুল ম্যানর ছেড়ে চলে যাচ্ছি।" জেরেমি বলে যে, "তুমি আমাকে এইভাবে ছেড়ে দেবে?" আইভি বলে যে, "আরে না, আমি তোমাকে ছাড়বো না। আমি তোমাকে এখান থেকে নিয়েই যাব। এখানে থাকা তোমার পক্ষে ভীষণই বিপজ্জনক। তাই আমি তোমাকে নিয়ে এখান থেকে দূরে যাব, যেখানে আমরা দুজনে আলাদা করে সংসার করব।" এবার আইভি আর জেরেমি তো বেলা আর স্যামুয়েলের কাছে গিয়ে বলে যে তারা এবার এই বাড়ি থেকে আলাদা হয়ে যাচ্ছে। বেলা বলে যে, "তোমার এত সাহস, তোমরা আলাদা হয়ে যাবেটা কোথায়? হ্যাঁ?" আইভি বলে যে, "ম্যাডাম, আপনি আমার সংসারের দিকে নজর না দিয়ে নিজের সংসারের দিকে একটু নজর দিন। তা আপনার বর কার কাছে যেন যায় রাতের বেলা, সেটা যদি সবাই জানতে পেরে যায় তাহলে কেমন হবে? হ্যাঁ?" এবং আইভি তো সেখানে সবার সামনে ফাঁস করে দেয় যে স্যামুয়েল গণিকালয়ের ফ্লোরা বলে মেয়েটির কাছে যায় এবং বেলার চুলের কাঁটা চুরি করে সে ওই ফ্লোরা বলে মেয়েটিকে দিয়ে। এবার এই সত্যিটা জানার পর বেলা তো তেলে বেগুনে জ্বলে ওঠে এবং সে তার স্বামীর ওপর চেঁচাতে শুরু করে যে, "তোমার এত সাহস হয় কি করে? তুমি আমার জিনিস চুরি করে বাইরের মেয়েকে দিয়েছো।" এবং তাদের মধ্যে তো রীতিমতো মারামারি লেগে যায় এবং এই সুযোগেই আইভি জেরেমির হাত ধরে টক্সিক বাড়ি থেকে বেরিয়ে আসে এবং জেরেমি তো আইভিকে যত দেখছিল প্রেমে পড়ে যাচ্ছিল। এবার আইভীর সামর্থ্য অনুযায়ী তারা তো একটা ছোটখাটো বাড়িতে আসে। আইভী বলে যে, "আমি জানি এই বাড়িটা খুব একটা বড় না, কিন্তু আপাতত আমরা এখানেই থাকি। এটা শহর থেকে বেশ খানিকটা দূরে, তাই তুমি এখানে সেফও থাকতে পারবে।" এবার জেরেমি সঙ্গে সঙ্গে আইভীকে একটি বিশাল বড় বাড়ির সামনে নিয়ে আসে, যেটা কিনা জেরেমিরই বাড়ি ছিল। কিন্তু আইভী বলে যে, "জেরেমি, এটা আমাদের বাড়ি না। আমি বুঝতে পারছি যে তোমার বড় বাড়ি ভালো লাগে। আমি পরে টাকা জমিয়ে তোমাকে কিনে দেবো, কিন্তু এখন আমরা এখানে যেতে পারবো না। চলো, চলো, বাড়ি ফিরে চলো।" জেরেমি মনে মনে ভাবে যে আর দেখছি বোকা বা পাগল সেজে থাকলে হবে না। এবার কোনো না কোনোভাবে কোনো উপায় করে আমাকে আবার সুস্থ হয়ে যাওয়ার নাটক করতে হবে। এবার আইভি আর জেরেমি বাড়ি ফিরে দেখে যে সেখানে সেই আগের দিনের ফ্রেডরিক দাঁড়িয়ে আছে। ফ্রেডরিক বলে যে, "শোনো, আসলে আমি জেরেমির খুব ভালো একজন বন্ধু। আমি একজন চিকিৎসকের খোঁজ পেয়েছি, যে কিনা আসলে জেরেমির এই মানসিক সমস্যা সারিয়ে দিতে পারে।" এবার এই শুনে আইভি তো খুব খুশি হয় এবং বলে যে, "সত্যি? ডাক্তার কত টাকা নেবে?" এবং ফ্রেডরিক বলে যে, "মাত্র ৫টা মুদ্রা।" এবার আইভি বলে যে, "এত কম? ও সত্যিই ডাক্তার তো? কোনো স্ক্যামার নয় তো?" এবার ফ্রেডরিক বলে যে, "না, কোনো স্ক্যামার না, সত্যিই ডাক্তার।" কিন্তু আইভি ফ্রেডরিকের কথায় বিশ্বাস করে না এবং বলে যে, আমার স্বামীকে সারানোর কোনো প্রয়োজন আমার নেই। ও বোকা হোক, পাগল হোক, আমার দায়িত্ব। আমি সারা জীবন ওর খেয়াল রাখবো, এমনভাবেই রাখবো। তুমি এক্ষুনি এখান থেকে বিদায় হও।" এবং সে তো ফ্রেডরিককে সেখান থেকে তাড়িয়ে দেয়। এবার আমরা রাতের বেলার দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে জেরেমি বাগানে কাজ করছিল এবং তখনই সেখানে তার গার্ড টম আসে। টম জেরেমিকে বলে যে, "মাস্টার, আমরা ম্যাডাম জ্যাওয়ের খোঁজ পেয়ে গেছি।" এবং এই কথা শুনে জেরেমি তো ভীষণ অবাক হয়ে যায়। সে বলে যে, "কি করে সম্ভব? এতদিন বাদে ওনার খোঁজ কি করে পাওয়া গেল?" আসলে ম্যাডাম জ্যাও ছিল জেরেমির দাইমা এবং সেই জানতো যে আসলে অত বছর আগে ঠিক কি ঘটনা ঘটেছিল। জেরেমি বলে যে, "তুমি কোথা থেকে ওনার খোঁজ পেলে?" এবং টম জানায় যে সেই টিং ফ্যাং এজেন্সি তাকে সাহায্য করেছে জাওয়ের খোঁজ এনে দিতে। এটা কিনা আসলে আইভিরি এজেন্সি ছিল। জেরেমি বলে যে এই টিং ফ্যাং এজেন্সির মালিককে, তার সাথে আমার মিটিং এর একটা বন্দোবস্ত করো। আমি ওনার সাথে দেখা করতে চাই। উনি মনে হয় আমাদের অনেক সাহায্য করবেন। এবার আমরা পরের দিন সকালের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে পায়রার মাধ্যমে আইভির কাছে একটি চিঠি পাঠানো হয়, যেটা কিনা টমের চিঠি ছিল। সেখানে আইভিকে ওয়াংহাই টাওয়ারে আসতে বলা হয়েছিল
আসলে জেরেমি তো টিংফেং এজেন্সির মালকিনের সাথে দেখা করতে চেয়েছিল এবং সেই জন্যই এই মিটিংটা অ্যারেঞ্জ করা হয়েছিল। কিন্তু জেরেমি বা টম তো জানতো না যে এই টিংফেং এজেন্সির মালকিন আসলে আইভি। এবার আইভি জেরেমিকে বলে যে আমি কিছুক্ষণের জন্য কাজে বাইরে যাচ্ছি, তুমি কিন্তু বাড়িতে শান্ত হয়ে থাকবে। এবার আইভি তো ওয়াংহাই টাওয়ারে চলে যায় জেরেমির সাথে দেখা করার জন্য এবং সেখানে জেরেমি মাস্ক পরে আসে। এবার জেরেমি যখনই আইভির সাথে দেখা করতে যাচ্ছিল তখনই অপর এক গার্ড এসে জানায় যে ম্যাডাম জাওকেও অলরেডি এখানে আনা হয়েছে এবং জেরেমি ম্যাডাম জাও এর সাথে কথা বলতে চলে যায়। এবার আইভি দরজা খুলে দেখে যে তার ঘরের সামনে একটা নোট, এখানে লেখা রয়েছে যে মাস্টার আজকে ভীষণ ব্যস্ত, তাই উনি পরের দিন দেখা করবেন। এবার আমরা জেরেমিকে ম্যাডাম জিয়াওয়ের সাথে দেখতে পাই। ম্যাডাম জাওয়ের থেকে আমরা জানতে পারি যে তখন কি হয়েছিল। জেরেমির মা অর্থাৎ উপপত্নী সুকে বিষক্রিয়ার সাহায্যে মারা হয়েছিল এবং সেটা মেরেছিল মহারানী লুই। তারপরই ছোট্ট জেরেমিকে তার মাসির কাছে অর্থাৎ বেলার কাছে পাঠিয়ে দেওয়া হয় এবং তার সাথে উপপত্নী সু অর্থাৎ জেরেমির মা একটি শিলমোহর এবং একটি সোনার মাথার কাটা দিয়েছিল, যেটার সাহায্যে কিনা জেরেমির আসল পরিচয় সম্বন্ধে জানা যাবে। সেই শিলমোহর নিয়ে জেরেমি মহারাজের কাছে গেলে মহারাজ তার আসল পরিচয় চিনতে পারবেন। কিন্তু সেই শিলমোহর তো জেরেমির কাছে ছিলই না। জেরেমির কাছে কেবলমাত্র তার মায়ের মাথার সোনার কাঁটাটাই ছিল। আর এতদিন জেরেমি ইচ্ছা করেই পাগল বা বোকা সেজেছিল, যাতে কেউ তাকে সন্দেহ না করে, সন্দেহ করলেও যাতে তাকে থ্রেট বলে না মনে করে, যাতে সে সমস্ত বিপদ এড়িয়ে থাকতে পারে। এবার জেরেমি তার মায়ের মাথার সোনার কাঁটাটা ম্যাডাম জাওকে দেখায়। ম্যাডাম জাও বলে যে হ্যাঁ, এটাই তো তোমার মায়ের কাঁটা। জেরেমি তখনই বলে যে কিন্তু ওই ড্র্যাগন শিল মুহূর্তটা তো আমি কোনোদিন চোখেই দেখিনি, ওটা আমি কোথায় পাবো। এবার এই মিটিং সেরে জেরেমি আবারও টিংফেং এজেন্সির মালকিনের সাথে দেখা করতে আসে, অর্থাৎ সে আইভির সাথে দেখা করতে আসে। এবার আইভি তো পিছন থেকে দেখেই জেরেমিকে চিনতে পেরে যায় এবং সে বলে যে জেরেমি, তুমি এখানে কি করছো? জেরেমি সঙ্গে সঙ্গে টমকে আদেশ দেয় কথা বলার জন্য। টম বলে যে ম্যাডাম, আপনার নিশ্চয়ই কিছু ভুল হচ্ছে, এটা জেরেমি না, এটা আমাদের মাস্টার। আইভি বলে যে আচ্ছা আচ্ছা, আসলে আমার হাজবেন্ডের সাথে ওনার চেহারার খুব মিল, তাই জন্য আমি ভেবেছি এটাই আমার স্বামী। এবার তখনই তো জেরেমি এবং টম সেখান থেকে চলে যায়। আইভি মনে মনে ভাবে যে জেরেমি, তুমি কি ভাবছো এটা কোনো ড্রামা সিরিজ চলছে যে তুমি মাস্ক পরে থাকবে আর আমি তো বুঝতে পারবো না? আমি খুব ভালো করে বুঝতে পেরেছি যে এটা তুমি, কিন্তু তোমার আসল পরিচয় তাহলে কি? তুমি কি তাহলে বোকা বা পাগল নও? এবার কাজ শেষে আইভি তো তার বাড়ি ফিরে আসে এবং জেরেমি তার আগে থেকেই বাড়ি চলে এসেছিল। জেরেমি নানা রকমের রান্না দেখিয়ে বলে যে আইভি দেখো, আমি তোমার জন্য সবকিছু রান্না করেছি, তাড়াতাড়ি খেয়ে নাও, না হলে ঠান্ডা হয়ে যাবে। এবার খাবার খাবার সাথে সাথেই আইভির পেটে হঠাৎ করেই ব্যথা হতে শুরু করে দেয়। আইভি মনে মনে ভাবে যে ব্যথা হচ্ছে কেন এবং সে তাড়াতাড়ি গিয়ে তার ড্রয়ার হাতড়াতে শুরু করে এবং সে দেখে যে মহারানী লুইয়ের দেওয়া বিষের কৌটোটা সেখানে নেই এবং সেটা ছিল জেরেমির হাতে। জেরেমি বলে যে তুমি কি এটা খুঁজছো? আইভি বলে যে হ্যাঁ, কিন্তু তুমি এটা খাবারে মেশাওনি তো, এটা বিষ, এটা খেলে আমরা মরে যাব। জেরেমি বলে যে কিন্তু এটা তোমাকে কে দিয়েছিল? আইভি বলে যেটা আমাকে মহারানী দিয়েছিল, কিন্তু তুমি অত কিছু বুঝবে না, তুমি বলো যে খাবারে তুমি এটা মেশাওনি তো। এবার আসলে তো জেরেমি কখনোই খাবারে সেটা মেশায়নি এবং তখনই আইভির খুবই বমি বমি ভাব পায় এবং সে তখনই অজ্ঞান হয়ে যায়। এবার আইভি চোখ খুলে দেখে যে জেরেমি তো খুবই চিন্তিত মুখে তার সামনে বসে আছে। আইভি বলে যে জেরেমি, আমার কি হয়েছিল? জেরেমি বলে যে আইভি, তুমি মা হতে চলেছো। এবার আইভি তখনই বলে যে না জেরেমি, এই বাচ্চাটা আমরা রাখতে পারবো না। জেরেমি বলে যে কেন, তুমি কি আমাকে এতটাই ঘৃণা করো? আইভি বলে যে আরে না, তোমার এই যে বোকামি পাগলামি রোগ সেটা তো হেরিডিটারি, আমি চাই না আমাদের বাচ্চাটাও এরকম হোক। তোমাকে সামলাতে গিয়েই আমি নাজেহাল হয়ে যাচ্ছি, আমাদের বাচ্চাটাও যদি এমন হয় তাহলে আমি কি করব? জেরেমি বলতে থাকে যে না সেরকম হবে না, কিন্তু আইভি বলে যে এক্ষুনি ডাক্তারকে ডাকো, অ্যাবর্শন করাতে হবে। এবং জেরেমি তখন বুঝতে পারে যে এবার তো সত্যিটা বলতেই হবে এবং জেরেমি আইভিকে তার টাওয়ার অর্থাৎ ওয়াংহাই টাওয়ারে নিয়ে আসে এবং সে আইভির কাছে হাঁটু গেড়ে ক্ষমা চায়
জেরেমি বলে যে আইভি, আমাকে ক্ষমা করে দাও। এতদিন আমি বোকা সাজার পাগল সাজার অভিনয় করছিলাম। আসলে এই বাড়িটা আমি তোমার জন্যই কিনেছি। আমি ওয়াংহাই টাওয়ারের মালিক, তাই জন্য আমার টাকা পয়সার কোনো অভাব নেই। আমি চাই না তুমি আমাদের বাচ্চাকে নিয়ে কোনো চিন্তা করো। আমাদের বাচ্চার কিচ্ছু হবে না। আমাদের বাচ্চা সুস্থভাবেই জন্মাবে। এবং এবার আইভি দুয়ে দুয়ে চার করতে পারে যে জেরেমি কেন মাস্ক পরে ওয়াংহাই টাওয়ারে ছিল। আইভি বলে যে তুমি এতদিন আমাকে মিথ্যা বললে। আমাদের বিয়ের পর তুমি বুঝতে পেরেছিলে যে আমি তোমাকে ধোঁকা দেব না। তুমি তো তখনও আমাকে সত্যিটা বলতে পারতে। তুমি বোকা না, বোকা তো আমি, যে তোমার ওপর এতদিন আমি বিশ্বাস করেছি। এবং এই বলে আইভি তো সেখান থেকে চলেই যাচ্ছিল, কিন্তু জেরেমি তাকে আটকে বলে যে আইভি, আমি মানছি আমি ভুল করেছি। আমি তোমাকে সত্যিটা বলে দিতে পারতাম। কিন্তু আমার ভয় ছিল যে সত্যিটা বললে তুমি হয়তো খুব রাগ করবে। সেই ভয় আমি তোমাকে বলতে পারিনি। আইভি বলে যে জেরেমি, আসলে তুমি আমাকে ভালোই বাসো না, আমাকে সম্মানই করো না। তাই জন্যই তুমি আমাকে বলতে পারোনি। আইভি বলে যে মহারানী আমাকে প্রাণ ভয় দেখিয়েছিল তোমাকে মারার জন্য। কিন্তু তাও আমি তোমার কোনো ক্ষতি করিনি। আমি তোমাকে ভালোবেসেছি, বিশ্বাস করেছি। আর তুমি আমাকে এত বড় একটা ধোঁকা দিলে। এবং এই বলে আইভি তো চলেই যাচ্ছিল, কিন্তু জেরেমি তাকে পিছন থেকে জড়িয়ে ধরে এবং আবারও তার প্রেশার পয়েন্টে চাপ দিয়ে তাকে অজ্ঞান করে দেয়। জেরেমি টমকে ডেকে বলে যে লুইয়ের এত সাহস হয় কি করে? ও আমার বউকে ডেকে প্রাণ ভয় দেখিয়েছে। এর বদলা আমি নেব। এখনই আমাদের সৈনিকদের খবর দাও। ওদের বলো যে অপারেশন শুরু করে দিতে। এবার জেরেমি তো আইভিকে বলতে গেলে ঘরে বন্ধ করেই রেখেছিল। আইভি বলে যে তুমি কি আমাকে গৃহবন্দী করে রেখেছো? জেরেমি আইভিকে ভালোবেসে খাইয়েও দিতে যায়, কিন্তু আইভি সেই বাটি ফেলে দিয়ে বলে যে তুমি আমার সাথে এমন করতে পারো না। এবং জেরেমি তো আবারও আইভির কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু আইভি তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এবার আইভি তার সিস্টেমকে বলে যে সিস্টেম, জেরেমি মনে হয় আমায় সত্যিই ভালোবাসে না, না হলেও এমন কেন করবে? সিস্টেম বলে যে আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। আসলে সিস্টেম তো কোনো পার্টিকুলার কোয়েশ্চেন বা খোঁজার বিষয় হলেই সেটার উত্তর দিতে পারতো। আইভি তখন বলে যে সিস্টেম, তুমি বলো তো, জেরেমি এই পৃথিবীতে কোন মানুষটাকে সবচেয়ে বেশি ভালোবাসে? এবং সিস্টেম বলে যে জেরেমি আইভিকে সবচেয়ে বেশি ভালোবাসে। এবার এই উত্তর শুনে আইভি তো একটু খুশি হয়। আইভি বলে যে আচ্ছা সিস্টেম, তুমি বলো, জেরেমি কাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে? এবং তার উত্তরেও আইভির নামই আসে। এবং এই উত্তরগুলো শুনে আইভির রাগ একটু তো কমে। এবার অপর দিকেই আমরা মহারানী লুইকেও দেখতে পাই। মহারানী লুইয়ের গার্ড মহারানীকে খবর দেয় যে ম্যাডাম জাও এই শহরে এসেছে, যার অর্থ হচ্ছে যে কিছু একটা গন্ডগোল হতে চলেছে। এবার আমরা দেখতে পাই যে ম্যাডাম জাও ততক্ষণে মহারাজের কাছেও পৌঁছে গেছিল এবং ম্যাডাম জাও মহারাজকে সব সত্যিটা বলে। ম্যাডাম জাও বলে যে মহারাজ, আপনার ছেলে বেঁচে আছে। মহারানী লুই আপনার উপপত্নী সুকে মেরে ফেলার চেষ্টা করেছিল এবং এতদিনে আপনার যে সমস্ত সন্তান অন্যান্য পত্নীদের থেকে জন্মেছে তাদেরকেও মহারানী লুই মেরে ফেলেছে। মহারানী লুইয়ের নিজের বাচ্চা হচ্ছিল না বলে মহারানী লুই সবাইকে মেরে ফেলছিল। এই সত্যিটা জানার পর মহারাজা তো চোখ খুলে যায়। মহারাজা বলে যে কিন্তু আমি তো শুনেছি হু পরিবারের বড় ছেলে পাগল। তাহলে জাও বলে যে না, ও পাগল না, ও আসলে পাগল সেজে থাকার অভিনয় করছে যাতে ওর কোনো ক্ষতি না হয়। এবার মহারাজ বলে যে এক্ষুনি আমার সামনে জেরেমি এবং হু পরিবারের সবাইকে নিয়ে এসো। এবার পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে মহারাজের সামনে বেলা, স্যামুয়েল, এরিক এবং অপরদিকে জেরেমি এবং আইভি হাজির হয়। বেলা বলে যে মহারাজ, জেরেমি আসলে আপনার আসল সন্তান নয়। ছোটবেলায় যখন আমাকে আপনার সন্তান দেওয়া হয়েছিল তখন থেকেই আমি তাকে নিজের সন্তানের মতো করে বড় করেছি এবং এরিকই হচ্ছে আপনার আসল সন্তান। অর্থাৎ বেলা এখানেও চালাকি করছিল। ম্যাডাম যাও বলে যে এরিকই যে মহারাজের আসল সন্তান সেটার প্রমাণ কই? এবং বেলা তখনই সেই ড্রাগন শিলমোহরটি দেখায়। বেলা বলে যে এটাই হচ্ছে তার প্রমাণ। এই ড্রাগন শিলমোহরটাই আমার বোন আমাকে দিয়েছিল, যেটা কিনা আমি এরিকের জন্য এতদিন যত্ন করে রেখে। এটা থেকেই প্রমাণ হয় যে মহারাজের আসল ছেলে এরিক। এবার মহারাজ তো সঙ্গে সঙ্গে এরিককে গিয়ে জড়িয়ে ধরে এবং বলে যে এতদিন তোমার সাথে অনেক অন্যায় হয়েছে, এখনই ডিক্রি ঘোষণা করো যে এরিককে যুবরাজ বলে ঘোষিত করা হলো। এবার ম্যাডাম যাও তো বলতে থাকে যে মহারাজ, ওরা মিথ্যে বলছে, ওদের কথা শুনবেন না। কিন্তু মহারাজ তাতে কোনোই কান দেন না। এবার এই খবর মহারানী লুইয়ের কানে যায় এবং মহারানী লুই তো সঙ্গে সঙ্গে বেলাকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে তোমার এত সাহস,
তুমি আমার ওপর দিয়ে খেলার চেষ্টা করছো। তুমি নিজের ছেলেকে যুবরাজ হিসেবে ঘোষিত করিয়ে দিলে। বেলা বলে যে মহারানী, আমি আপনার ভালোর জন্যই এটা করেছি। আমার ছেলে তো আপনার হাতের পুতুল হয়ে থাকবে, যাতে আপনি পুরো বিষয়টা নিজের হাতে রাখতে পারেন, তার জন্যই আমি এটা করেছি। এবার মহারানী লুই তো তার গার্ডের সাথে প্ল্যান করে যে এই সাম্রাজ্যটার সম্পূর্ণ তারাই কেড়ে নেবে এবং মহারাজকেও তারা এখান থেকে সরিয়ে দেবে। এবার অপরদিকে আমরা আইভিকে দেখতে পাই। আইভি তো জেরেমির বাড়ি থেকে বেরিয়ে তার উপর রাগ করে গাধার গাড়িতে চেপে অন্য শহরে চলে যাচ্ছিল এবং জেরেমি তাকে ফলো করছিল। এবং আইভি তার সিস্টেমকে জিজ্ঞাসা করে যে সিস্টেম, জেরেমি এখন কোথায় আছে? তার সিস্টেম জানায় যে জেরেমি তোমার 200 মিটার পিছনেই আছে। এই ভেবে আইভি তো মনে মনে বেশ খুশি হয় যে জেরেমি তাকে কতই না ভালোবাসে যে তার পিছু নিয়েছে। এবার আইভি তার গাধার গাড়িতে চেপে বিনিয়ং নামের একটি শহরে আসে এবং আইভি শহরে এসে বাজারের জিনিসপত্র দেখছিল। আইভি মনে মনে ভাবে যে বাহ, এই শহরটাও তো বেশ সুন্দর, আমাদের ক্যাপিটালের থেকে জাঁকজমক এই শহরেরও কিছু কম না। এবং তখনই সেখানে হাজির হয় গ্যারি নামের একটি লোক। সে আইভিকে বলতে থাকে যে বাহ, তুমি কে? তোমাকে তো এই শহরে আগে দেখিনি, তোমাকে তো দেখতে বেশ সুন্দর, তোমাকে আমি আমার বাড়ি নিয়ে যাব। এবং তার গার্ডরা আইভিকে সঙ্গে সঙ্গে ধরে নেয়। গ্যারি বলতে থাকে যে তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, এখন এইসব করেও কোনো লাভ নেই, তোমাকে আমি আমার 18 নম্বর বউ বানাবো। কিন্তু তখনই সেখানে জেরেমি চলে আসে এবং গ্যারির গার্ডদের সে সঙ্গে সঙ্গে সরিয়ে দেয়। গ্যারি জেরেমিকে মারতে এলে জেরেমি তার হাত ধরে ঘুরিয়ে দেয়। গ্যারি সঙ্গে সঙ্গে উঠে বলে যে তোমরা আমার সাথে এমন করছো? তোমরা জানো আমি কে? মহারানী লুই আমার আন্টি, আর তোমাদের কি পরিণতি হবে সেটা তোমরা জানো না। এবার আইভি তো সঙ্গে সঙ্গে জেরেমিকে বলতে থাকে যে জেরেমি, চলো আমরা এখান থেকে পালাই। গ্যারি বলে যে আমার থেকে ক্ষমা না চেয়ে তোমরা কোথাও যেতে পারবে না। গ্যারির গার্ডরা সঙ্গে সঙ্গে জেরেমিদের ওপর অ্যাটাক করে, কিন্তু জেরেমি তখনই তার শিলমোহরটি বার করে এবং আমরা দেখতে পাই যে সেটা ছিল সেই রাজ্যের যুবরাজের শিলমোহর। এবার আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে আসলে কি হয়েছিল। আসলে মহারাজ এরিককে যুবরাজ ঘোষণা করার পর জেরেমি মহারাজের সাথে দেখা করতে যায় এবং জেরেমি তার মায়ের সেই সোনার কাঁটাটি মহারাজকে দেখায়। মহারাজ সেই সোনার কাঁটা দেখে চিনতে পারে যে এটা তো তার উপপত্নী সুয়ের সোনার কাঁটা। এবং জেরেমি এতদিন মহারানী লুই যা যা শয়তানি করেছে সেই সব কিছু প্রমাণ সহ মহারাজকে দেখায়। মহারাজ বুঝতে পারে যে জেরেমি তার আসল সন্তান। মহারাজ বলেন যে জেরেমি, তুমি এতদিন অনেক কষ্ট করেছো, আর তোমাকে কষ্ট পেতে হবে না। জেরেমি বলে যে বাবা, আমি শুধুমাত্র আমার মায়ের মৃত্যুর বদলা নিতে চাই। মহারাজ বলেন যে জেরেমি, তুমি সত্যি একজন ভালো সন্তান, তুমি খুব বুদ্ধিমান এবং তুমি খুবই সাহসী, তাই আমি তোমাকে যুবরাজের এই শিলমোহরটি দেব। এটার সাহায্যে তোমার আর কোনো ক্ষতি হবে না, তোমার উপর কেউ হামলা করার চেষ্টাও করবে না। তাই জন্যই জেরেমির কাছে যুবরাজের শিলমোহরটি ছিল। এবার যুবরাজের শিলমোহরটি গ্যারির লোকদের দেখালেও গ্যারি সেটাই বিশ্বাস করে না এবং বলে যে এটা একটা ভাঁওতাবাজি। এবং তারা তারপরেও জেরেমি এবং আইভির ওপর হামলা করে এবং তাদের দুজনকে ধরে নেয়। এবার তখনই সেখানে বিনিয়াং শহরের মেয়র আসে। জেরেমিরা ভাবে যে এবার হয়তো তারা ন্যায় পাবে। আইভি বলতে থাকে যে মেয়র, এই লোকটা দিনের আলোতে অপর একজনের স্ত্রীকে কিডন্যাপ করার চেষ্টা করছে, একে আপনি শাস্তি দিন। কিন্তু মেয়র যখন দেখে যে অপরের লোকটা গ্যারি, মেয়রও গ্যারিকে ভয় পেয়ে যায় এবং উল্টে মেয়র আইভি আর জেরেমিকে জেলে বন্দি করে দেওয়ার আদেশ দেয়। এবার আমরা দেখতে পাই যে আইভি আর জেরেমিকে তো গ্যারি জেলে বন্দি করে দিয়েছিল। এবার আইভি চিন্তা করলেও জেরেমি ভীষণই শান্ত ছিল। আইভি বলে যে এরকম একটা বিপদেও তুমি কি করে শান্ত? জেরেমি বলে যে তুমি চিন্তা করো না। এবার তখনই সেখানে গ্যারি আসে। গ্যারি বলে যে তোমরা কি ভেবেছো আমি তোমাদের চিনতে পারিনি? তুমি যখন প্রথমে এখানে এসেছো আমি তখনই বুঝে গেছি তোমরা কারা। আর আমার আন্ট মহারানী লুইয়ের নির্দেশ আছে তোমাদের মেরে ফেলতে, তাই তোমরা আর কোনোদিন এই জেলখানা থেকে বেরোতেই পারবে না। এই জেলখানাতে পচেই তোমাদের মরতে হবে। তা তোমরা নিজে থেকেই এসে যখন আমার ফাঁদে পা দিয়েছো তখন আর কি বলি বলো? জেরেমি বলে যে এত বড় বড় কথা তুমি এখনই বলো না। তুমি কি ভাবছো তুমি এখনই রাজা হয়ে গেছো? বলে যে বাবা, মৃত্যুর দরজাতে দাঁড়িয়েও তোমার দেখছি অনেক সাহস। তোমাকে বলে রাখি, এই সং সাম্রাজ্য কেবলমাত্র আমাদের লুই পরিবারেরই হবে। এবং তার গার্ডরা সঙ্গে সঙ্গে তরোয়াল বার করে আইভি এবং জেরেমিকে মারার জন্য। আইভি তো জেরেমিকে জড়িয়ে ধরে
কিন্তু তখনই আমরা দেখতে পাই সেখানে গার্ড টম চলে আসে এবং সে গ্যারিকে কবজা করে নেয়। গ্যারি বলে যে, "তুমি জানো আমি কে?" টম বলে যে, "খুব ভালো করেই জানি। তাই জন্যই তোমাকে অ্যারেস্ট করতে এসেছি।" এবার আইভি বলে যে, "জেরেমি, এসব কি হচ্ছে? তোমার লোকজনেরা কি করে এখানে চলে এলো?" এবং জেরেমি তখনই বলে যে, "তুমি চিন্তা করো না। খুব তাড়াতাড়ি রাজধানীর মানচিত্র বদলাতে চলেছে। সবকিছু আবার ভালো হয়ে যাবে। তোমাকে কয়েকদিন এখানে একটু সেফলি থাকতে হবে। আমি রাজধানী কবজা করে তোমাকে এখান থেকে নিয়ে যাব।" কিন্তু আইভি তো অবভিয়াসলি জেরেমিকে ছেড়ে এখানে থাকতে রাজি হয় না। জেরেমি বলে যে, "আমি তোমার জন্য আর আমাদের হবু সন্তানের জন্য খুবই চিন্তিত। তোমাকে এখানেই থাকতে হবে।" কিন্তু তখনই গার্ড টম এসে বলে যে, "মাস্টার, আমরা লড়াই তো করব ঠিকই। আমাদের সমস্ত অস্ত্র আর সমস্ত টাকা পয়সা তো রাজধানীতেই রয়েছে। এই শহরে আমাদের কাছে তেমন কিছু মূলধনও নেই। তাহলে এবার আমরা কি করব?" আইভি তখনই বলে যে, "তোমাদের কি দরকার আমাকে বলো।" এবং টম বলে যে তাদের টাকা পয়সা এবং অস্ত্র-শস্ত্রের দরকার। এবার ততক্ষণে তো সেই শয়তান মেয়রটিকেও নিয়ে আসা হয়। আইভি তাকে ঠাস করে চড় মেরে বলে যে, "তুমি মেয়ার গ্যারির সাথে মিলিত হয়ে কিছু সৎ লোকদের শাস্তি দিচ্ছিলে। তুমি কোরাপ্টেড একটা লোক, আর তুমি কিনা মেয়র হয়েছো?" এবার মেয়র তো সঙ্গে সঙ্গে বলে যে, "না না, আমি কোরাপ্টেড না, আমি কখনো ঘুষ নিইনি।" এবং আইভি তখনই তার সিস্টেমকে জিজ্ঞাসা করে যে, "সিস্টেম, মেয়র তার ঘুষের টাকা কোথায় লুকিয়ে রেখেছে সেটা বলো।" এবং সিস্টেম জানিয়ে দেয় যে মেয়রের বাড়িতে কোথায় টাকা লুকানো আছে। আইভি তো সঙ্গে সঙ্গে গিয়ে সেই টাকা বার করে। এবার ঘুষের টাকার ওপর মেয়ার তো কোনো অধিকারও ফলাতে পারে না। সুতরাং আইভি আর জেরেমির যে অর্থ নিয়ে চিন্তা ছিল সেই চিন্তা মিটে যায়। পরবর্তী চিন্তা ছিল যে তারা অস্ত্র কোথা থেকে পাবে। এবং আইভি আবারও তার সিস্টেমকে জিজ্ঞাসা করে যে গ্যারির বাড়িতে অস্ত্রশস্ত্র কোথায় লুকানো আছে। এবং সিস্টেম জানায় যে গ্যারির একটা লাইব্রেরি আছে। সেই লাইব্রেরির পিছনে একটা গোপন কক্ষ রয়েছে। সেখানেই তাদের অস্ত্রগুলি জমা করে রাখা হয়। এবং সঙ্গে সঙ্গে আইভি সেই কথা জেরেমিকে জানিয়ে দেয়, যার ফলে জেরেমির দলের অর্থ এবং অস্ত্র দুটোরই অভাব মিটে যায়। এবার জেরেমি তো ভাবে যে আইভি এত কিছু কি করে বলছে, তাহলে নিশ্চয়ই আইভি স্বর্গ থেকে আসা কোনো পরী। এবার অন্যদিকে আমরা মহারানী লিউয়ের লাগানো একজন গুপ্ত ঘাতক শিউজুকে দেখতে পাই। শিউজু বলে যে, "বাবা, এত কিছু করা হচ্ছে তাও জেরেমি মরছে না। এবার আমাকে নিজে হাতেই ওকে মারতে যেতে হবে।" আর স্টাফটি বলে যে, "আপনি কিন্তু সাবধানে, ওরা কিন্তু যথেষ্ট দক্ষ যোদ্ধা।" কিন্তু শিউজও ভীষণই কনফিডেন্ট ছিল যে সে সহজেই জেরেমি এবং আইভিকে খতম করে দিতে পারবে। এবার অপরদিকে আমরা জেরেমি এবং আইভিকে দেখতে পাই। জেরেমি তো আইভিকে নিয়ে ভীষণই চিন্তিত ছিল, কারণ আইভি তখন প্রেগনেন্ট ছিল। জেরেমি বলে যে, "আমি জানতে পেরেছি আমাদের মারার জন্য একজন ভীষণই স্কিল্ড ঘাতক শিউজুকে লাগানো হয়েছে। আমি চাই তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও।" আইভি বলে যে, "তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আমার ক্ষমতার সাহায্যে খোঁজ নিচ্ছি যে সেই ঘাতক কোথায় আছে।" এবং সে তার সিস্টেমের সাহায্যে জানতে পারে যে শিউজু তো এখন তাদের ছাদের উপরই রয়েছে। এবার আইভি আর জেরমি সঙ্গে সঙ্গে ঘরের কোনায় লুকিয়ে পড়ে। তারা দরজার সামনে কিছু দানা ছড়িয়ে রেখেছিল। এবার শিউজু তো ঢুকেই সেখানে আছাড় খেয়ে পড়ে যায় এবং জেরেমি সঙ্গে সঙ্গে তাকে কবজা করে নেয়। আইভি বলে যে, "এক্ষুনি আমাদের বলো যে মহারানীর সাথে আর কারা কারা যুক্ত আছে।" শিউজু হাসতে হাসতে বলে যে, "তোমরা জেনেই বা কি করবে, তোমরা মরবে।" এবার জেরেমি তো তার তলোয়ার শিউজুর গলায় ধরে। শিউজু বলে যে, "হ্যাঁ হ্যাঁ, আমি বলছি, ভেবো না, ভয় পেয়ে বলছি।" এবং শিউজু জানায় যে মহারানীর ৩টে টিম রাজধানী থেকে অর্থাৎ ক্যাপিটাল থেকে বেরিয়েছে এবং তার মধ্যে একটি সেনার দল বিনিয়াং শহরেই আসছে, কারণ তারা খোঁজ পেয়ে গেছে যে জেরেমি এই শহরেই রয়েছে। এবার জেরেমিরাও ঠিক করে যে তারাও এবার মহারানীর সৈন্যদের ওপর আক্রমণ করবে এবং তখনই আইভির সিস্টেম আইভিকে কিছু খবর দেয়। আর আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে জেরেমি যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। আইভি বলে যে, "তুমি সাবধানে থাকবে আর তোমাকে আমি যেটা বলেছি সেটা মনে রাখবে। মহারানীর সেনাবাহিনীকে অন্তত দুপুর ৪টে অবধি বিনিয়াং নদীর এপারে আসতে দেবে না। তারা যেন বিনিয়াং নদীর পশ্চিম প্রান্তেই থাকে।" জেরেমি বলে যে, "ঠিক আছে, তোমার কথা মতোই কাজ হবে।" এবার আমরা দেখতে পাই যে জেরেমি এবং তার সৈন্যরা নদী পার করে যায় এবং তারা পুলটা ছিঁড়ে দেয়। অপর প্রান্ত থেকে মহারানী লুইয়ের সেনাবাহিনীরা চেঁচাতে থাকে যে, "তোমরা কি আমাদের ভয় পাচ্ছ? তোমরা কি ভাবছো আমরা ওই পারে আসতে পারবো না?" এবার তখনই জেরেমি টমকে জিজ্ঞাসা করে যে, "টম, কটা বাজে?" টম বলে যে, "মনে তো হচ্ছে দুপুর ৩টে, ৩:৩০ হবে।"
এবার জেরেমির মনে পড়ে যে আইভি বলেছিল এই সময় অবধি তাদের যেন ওইদিকে ধরে রাখা হয়। এবং তখনই বিনিয়াং নদীর পশ্চিম প্রান্তে একটি ভয়ঙ্কর উল্কাপিণ্ড খসে পড়ে এবং সেই এক্সপ্লোশনে মহারানীর অনেক সৈন্যই মারা যায়। জেরেমি বুঝতে পারে যে আইভি এই কথা আগে থেকেই জানতো। এবার পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে টম আইভির কাছে ফিরে আসে। আইভি বলে যে জেরেমি কোথায়। টম জানায় যে তারা মহারানী লুইয়ের সৈন্যদের হারাতে পেরেছে, কিন্তু জেরেমিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মহারানী লুইয়ের একজন সৈন্য জেরেমিদের টিমে ছদ্মবেশ ধারণ করে ঢুকে পড়েছিল এবং তাকে খুঁজতে গিয়েই জেরেমি গভীর জঙ্গলে চলে যায়, যেই জঙ্গলে নানা রকম বিষাক্ত গাছপালা থাকতো। এবং তারপর থেকে জেরেমিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। জেরেমি হারিয়ে যাওয়ার ফলে জেরেমির সেনাবাহিনীও ভেঙে পড়েছে, তাদের মডেলও ডাউন হয়ে গেছে। এবার আইভি তো তখনই তার সিস্টেমকে জিজ্ঞাসা করে যে সিস্টেম, জেরেমি কোথায়, ও কি বেঁচে আছে? এবং সিস্টেম জানায় যে হ্যাঁ, জেরেমি বেঁচে আছে, অর্ধচন্দ্রাকৃতি লেকের ধারে জেরেমি পড়ে আছে। এবার আইভি টমকে জিজ্ঞাসা করে যে টম, এখানে এরকম লেক কোথায় আছে? এবং টম জানায় যে একটি জঙ্গলের গভীরে এরকম একটি লেক রয়েছে, কিন্তু সেই লেকের আশপাশ তো ভীষণই বিষাক্ত। আইভি বলে যে যাই হয়ে যাক না কেন আমাদের সেখানে যেতেই হবে। এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে আইভি জেরেমির অন্যান্য সৈন্যদের বলে যে এই জঙ্গলে গিয়ে আমাদের খুঁজতে হবে, কিন্তু সৈন্যরা তাতে রাজি হয় না। তারা বলে যে ওই জঙ্গল বিষাক্ত, তাছাড়া আমরা জেরেমির লোকজন, আমরা একটা মহিলার কথা কেন শুনবো? সেই জঙ্গলে গিয়ে আমরা কি নিজের প্রাণ হারাবো? আইভি বলে যে তোমরা যারা যারা আমাকে সাহায্য করবে সবাইকে 100 স্বর্ণমুদ্রা দেওয়া হবে। এবার সেই কথা তো সেই সৈন্যরা বিশ্বাস করে না। তারা বলে যে তোমার কাছে আদৌ স্বর্ণমুদ্রা আছে কিনা সেটা তো দেখাও। এবার আইভি তখনই সিস্টেমকে জিজ্ঞাসা করে যে সিস্টেম, এখানে আশেপাশে কি কোনো স্বর্ণ খনি আছে? এবং সিস্টেম তো তাকে সঙ্গে সঙ্গে স্বর্ণ খনি কোথায় আছে সেটা বলে দেয়। এবং সেই স্বর্ণ খনি থেকে টম গিয়ে খণ্ড খণ্ড সোনা নিয়ে আসে। আইভি বলে যে তোমরা এবারে বিশ্বাস করতে পারছো তো? এবারে আমরা সবাই জেরেমকে খুঁজতে যাব, আমি তোমাদের মাস্কও দেব, আর কেউ যদি খুঁজতে গিয়ে মারা যায় তার পরিবারকে ক্ষতিপূরণও দেয়া হবে। এবার সৈন্যরা তো আইভির সাথে সেই বিষাক্ত জঙ্গলে জেরেমিকে খুঁজতে আসে এবং আইভি তার সিস্টেমের সাহায্যে জেরেমিকে খুঁজে পায়। আইভি গিয়ে দেখে যে জেরেমি প্রায় মারা গেছে, কিন্তু সিস্টেম তখন জানায় যে না, জেরেমির মধ্যে এখনো প্রাণের চিহ্ন রয়েছে। আইভি বলতে থাকে যে তুমি কি সত্যি একটা গাধা? তুমি বলেছিলে যে সেফলি ফিরে আসবে, আর এখন দেখো তোমার কি অবস্থা। জেরেমি আইভির চোখের জল মুছিয়ে বলে যে আইভি কেঁদো না, আমি তো বেঁচে আছি, আমি ঠিক আছি। এবং আইভি জেরেমিকে সেখান থেকে রেস্কিউ করে নিয়ে আসে। এবার অপরদিকে আমরা মহারাজা এবং মহারানী লুইকে দেখতে পাই। মহারানী লুই বলে যে মহারাজ, এতদিন আমাদের সম্পর্কের খাতিরে আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি। আপনি এখনই রিটায়ার হয়ে যান এবং রিটায়ার হয়ে আপনি শান্তিতে জীবনযাপন করুন, আমাকে এই রাজত্ব সামলাতে দিন। মহারাজ তো চেয়ে চেয়ে ওঠে যে না, এটা কখনোই হতে পারে না। মহারানী লুই বলে যে আপনার ছেলে তো মারাই গেছে বলতে গেলে, এবার আপনাকে কে বাঁচাবে? আপনার তো আর কোনো ছেলেও নেই, এখন এই পুরো সাম্রাজ্য আমার। এরিক বলতে থাকে যে মহারাজ, এবার আমি যখন সিংহাসনে বসবো তখন আমিই সবটা সামলাবো। মহারানী লুইয়ের গার্ড তো মহারাজের গলায় তলোয়ার ধরে এবং বলে যে এবার কিন্তু আমরা আর কোনো ক্ষমা প্রদর্শন করব না। কিন্তু তখনই সেখানে সৈন্যবাহিনী নিয়ে জেরেমি হাজির হয়। লুইয়ের সমস্ত সেনাবাহিনীকে মেরে জেরেমি রাজসভায় ঢুকে আসে এবং মহারাজ বিজয়ীর হাসি হেসে ওঠে। মহারানী লুই বলে যে এটা কিভাবে সম্ভব? জেরেমি তো মিসিং ছিল, ও তো মারা গেছিল, তাই না? অপরদিকে বেলা আর স্যামুয়েল বলে ওঠে যে কি, ও পাগল বোকা নয়, ও এতদিন আমাদেরই বোকা বানিয়েছে। মহারানী লুই তখনই বলে যে জেরেমি একদম এগোনোর চেষ্টা করবে না, মহারাজ কিন্তু আমাদের কবলে রয়েছে, তুমি এগোলে মহারাজকে এক্ষুনি মেরে দেওয়া হবে। তুমি কি ভাবছো তুমি যুদ্ধে জিতে গেছো? আমার 1000 জন সৈন্য এখন এই পুরো প্রাসাদটা গার্ড করে রয়েছে, এখান থেকে বেরোলেই তুমি মরবে। তখনই আইভি এসে বলে যে 1000 জন না, আর মাত্র 20 জন বেঁচে আছে, কারণ জেরেমির সৈন্যরা তাদের সবাইকে মেরে দিয়েছে। এবার তখনই তো সিস্টেম আইভিকে আপডেট দিতে থাকে এবং আইভি বলতে থাকে যে এবার 12 জন, এবার 6 জন, এবার 5 জন, আর এবার 0 জন। আপনার সব সৈন্যই এখন মারা গেছে। এবার বলুন আপনি কি করবেন?
মহারানী বলে যে তুমি কি নিজেকে কোনো ভগবান মনে করছো? তুমি মুখে বলবেই আর সেটা সত্যি হয়ে যাবে? আইভি বলে যে আমার কথায় যদি বিশ্বাস না হয় আপনি আপনার গার্ডদের ডাকুন, তাহলেই দেখুন কতজন আসে। এবার মহারানী তো তার গার্ডদের ডাকতে থাকে, কিন্তু সেখানে তো কেউই আসে না। তখনই জেরেমি তার তীরের সাহায্যে মহারানীর গার্ডটিকে মেরে দেয়, যার ফলে মহারাজা সুরক্ষিত হয়ে পড়ে। জেরেমির লোকেরা এসে মহারানী লুইস, স্যামুয়েল, বেলা এবং এরিককে ধরে নেয়। মহারাজ বলেন যে তুমি এতদিন অনেক শয়তানি করেছো, আমার প্রত্যেকটা সন্তান, আমার অন্যান্য পত্নীদের হত্যা করেছো, আর এখন তুমি আমাকে হত্যা করতে চাইছিলে। এবং মহারাজ তাদের প্রত্যেককেই মৃত্যুদণ্ড দেন। মহারাজ জেরেমিকে বলেন যে জেরেমি, তুমি সত্যিই আমার যোগ্য সন্তান, এখন থেকে তুমি সবকিছু সামলাবে। এবার অন্যদিকে তখন আমরা আইভির সৎ বোন ইজাবেলকে দেখতে পাই। ইজাবেল যে জানতে পারে যে জেরেমি এখন যুবরাজ এবং আইভি তার স্ত্রী, তার তো হিংসায় পেট ফুলে ওঠে এবং সে তার দাসীকে নির্দেশ দেয় যে সব জায়গায় গুজব রটিয়ে দাও যে আইভি অন্য একজনের সাথে পরকীয়া করছে। এবার অন্যদিকে আমরা আইভি এবং জেরেমিকে দেখতে পাই। জেরেমি তো তার সমস্ত সম্পত্তি, সমস্ত টাকা পয়সা সবকিছু আইভিকে দিয়ে দেয় এবং বলে যে আজ থেকে তুমিই আমার অ্যাকাউন্টেন্ট, তুমি আমার সবকিছু হিসাব রাখার কাজ, এই সবকিছু তুমি সামলাবে। এবং জেরেমি তার মায়ের সেই সোনার মাথার কাঁটাটিও আইভিকেই দেয় এবং তারা দুজন ভীষণই খুশিতে দিন কাটাচ্ছিল। কিন্তু কিছুদিন পর থেকেই জেরেমির কানে খবর আসতে থাকে যে আইভি নাকি একটা অন্য ছেলের সাথে পরকীয়া করছে। এবং এই কথা শুনে রাগ করে জেরেমি তো তাদের বাড়ির ছাদে উঠে বসেছিল। আইভি তাকে খাবার দাবারের লোভ দেখিয়ে নামানোর চেষ্টা করে, কিন্তু জেরেমি তো তাও নামে না। এবার পরদিনই জেরেমি দেখতে পায় যে আইভি একটি ছেলের সাথে ঘরে যাচ্ছে এবং জেরেমি তো সঙ্গে সঙ্গে গিয়ে সেই ঘরের দরজায় কান পাতে। আইভি দরজা খুলতেই জেরেমি সেখান থেকে পালায়। এবার আইভি সিস্টেমকে জিজ্ঞাসা করে জেনে নেয় যে জেরেমি কোথায় আছে এবং জেরেমি তো তখন পাশের ঘর থেকে কান পাচ্ছিল। জেরেমি মনে মনে ভাবে যে কি, পরকীয়া তো আমার বউ, তাহলে আমি লুকাচ্ছি কেন? এবার ততক্ষণে তো আইভি সেখানে চলে আসে এবং জেরেমি দেখে যে আইভির সাথে তো আসলে তারই বন্ধু ফ্রেডরিক ছিল। আসলে ফ্রেডরিকের সাহায্যে আইভি সমস্ত দোকানের হিসাবপত্র এবং যা যা কিছু ছিল সেগুলো সামলাতো। আইভি বলে যে তুমি কি ভাবছো আমি এত কষ্ট করে তোমার সবকিছু দেখছি আর তুমি কি না আমাকেই সন্দেহ করছো? এবার আইভি তো রেগে মেগে বাড়ি থেকে বেরিয়ে বাজার এলাকায় চলে এসেছিল, কিন্তু তখনই সেখানে ইসাবেল আসে এবং সে নানাভাবে আইভিকে জ্বালাতন করতে থাকে। সে বলতে থাকে যে শুনেছি তোমার বর তো নাকি একটা বোকা পাগল, আর তুমি নাকি অন্য কারোর সাথে পরকীয়া করছো, কিছুদিনের মধ্যেই তো তাহলে তোমার ডিভোর্স হয়ে যাবে। এবং ইজাবেলা আইভির মাথার সেই সোনার কাকাটিও ফেলে সেটা পা দিয়ে পাড়াতে থাকে, কিন্তু তখনই জেরেমি তার গার্ড টমের সাথে সেখানে চলে আসে এবং তাদের এই ঘটনা আদালত অবধি করায়। আদালতে আইভি তার সেই সোনার কাঁটাটি দেখায় এবং বলে যে এটাই আমার প্রমাণ, এটা দেখেই বোঝা যাবে যে আমার উপর কি করা হয়েছে। এবার তখনই আইভির সৎ মা এসে বলে যে আসলে এটা তো আমাদের ব্যক্তিগত ব্যাপার, এটা আমরা পারিবারিক ভাবেই মিটিয়ে নেব। কিন্তু আইভি সে কথা মানে না। সে জাজকে বলে যে আমি এর বদলে ক্ষতিপূরণ চাই, আমি ইজাবেলাকে চড় মারার অনুমতি চাই এবং জাজ তো সেই অনুমতি দেয়। এবং এই ঘটনার জন্য ইজাবেলাকে আইভিকে 50 স্বর্ণমুদ্রা দিতে হয় এবং আইভি তো ইজাবেলাকে ঠাস ঠাস করে চড় মেরে তার বদলাও নিয়ে নেয়। বিয়ের পর তো আইভি আর জেরেমি কোনোদিনই তার বাপের বাড়িতে আর ফিরে আসেনি, তাই জন্য তারাই প্রথমবারের মতো বাপের বাড়িতে এসেছিল। এবং আইভি এবং জেরেমি তার বাবার পরিবারের জন্য অনেক গিফটও নিয়ে এসেছিল। কিন্তু ইজাবেলা সেখানেও শয়তানি করে। সে আইভির মিসক্যারেজ করানোর জন্য তার সুপে একটি অ্যাবর্শনের ওষুধ মিশিয়ে দেয়। এবার আইভি যখন সেই ওষুধটা খেতে যায় তখনই তার সিস্টেম তাকে ওয়ার্ন করে দেয় যে এই ওষুধে অ্যাবর্শনের বিষ মেশানো আছে এবং আইভি তো সেই ওষুধটা খায় না। কিন্তু পরে ইজাবেলেরই একটি দাসী ওষুধটা ইজাবেলাকে খেতে দেয়। আসলে ইজাবেলা রোজই একটা টনিক খেত এবং দাসীটিও গুলিয়ে ফেলে সেই বিষ মেশানো টনিক ইজাবেলাকে দিয়ে দেয়। এবার সেই টনিক খাওয়ার সাথে সাথে ইজাবেলা তো অসুস্থ হয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকা হয়। ডাক্তার বলে যে ইজাবেলা মনে হয় কোনো রকম বিষ খেয়ে ফেলেছে। এবার ইজাবেলা দাসীকে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয় যে বলো তুমি কি দিয়েছিলে? দাসটি বলে যে আমি হয়তো ভুলে আইভের স্যুপটা দিয়েছিলাম, কিন্তু প্রেগনেন্সিতে যে স্যুপ দেওয়া হয় সেটা তো পুষ্টিকর হয়। এবং চিকিৎসকও বলে যে হ্যাঁ,
প্রেগন্যান্সিতে যে স্যুপ দেওয়া হয় সেটা তো পুষ্টিকর হয়। সুতরাং ইজাবেলার শরীরের জন্য সেটা তো আরো ভালো কাজ দেবার কথা ছিল। তাহলে এমন হচ্ছে কেন? এবং তখনই ইজাবেলা চেঁচিয়ে ওঠে যে, "না, এটাতে তো আমি অ্যাবর্শনের ওষুধ মিশিয়েছিলাম।" ডক্টর সঙ্গে, সঙ্গে চেক করে দেখে যে সত্যিই তো এটা তো অ্যাবর্শনের ওষুধ মেশানো হয়েছিল। কিন্তু কর্মফল তো ইজাবেলা পেয়েই গেছে। সেই ওষুধ সে নিজেই খেয়ে ফেলেছে। যার ফলে কিনা সে আর নিজে কোনোদিনও মাই হতে পারবে না। ইজাবেলা চেঁচাতে থাকে যে, "আইভি, এই সবকিছু তোমার জন্যই হয়েছে।" কিন্তু ততক্ষণে তো প্রমাণিত হয়েই গেছিল যে আসল দোষী কে। এবং তার জন্য জেরেমি ইজাবেলা এবং তার সৎ মাকে কারাদণ্ডে দণ্ডিত করে। কারণ তারা ভবিষ্যতের রাজপুত্রকে মারার চেষ্টা করেছে। এবার আমরা দেখতে পাই যে জেরেমির রাজসভার অনেক মন্ত্রীরাই জেরেমির সাথে তাদের মেয়ের বিয়ে দেওয়ার জন্য উৎসুক ছিল এবং মহারাজেরও তাই ইচ্ছা ছিল যাতে জেরেমি এই সমস্ত মন্ত্রীদের মেয়েদের সাথে বিয়ে করে, যাতে তাদের ক্ষমতা আরো বৃদ্ধি পায়। এবং মন্ত্রী লিনের মেয়ে তো জেরেমির সাথে দেখা করতেও চলে আসে। আইভি বলে যে, "আমি দেখ কি করে ও তোমার সাথে দেখা করে।" এবার আইভি তো লিনের মেয়ের কাছে যায়। মন্ত্রী লিনের মেয়ে হাতে একটি হীরের আংটি দেখিয়ে বলে যে, "এটা দেখেছো? এটা কিন্তু সোনা বা রূপো না, এটা হিরে। এটা সবার হাতে থাকে না। আর এটা আমাকে রাজকুমার জেরেমি দিয়েছে। তোমাকে কি দিয়েছে?" আইভি নিজের হাত দেখিয়ে বলে যে, "না, দেখতেই তো পাচ্ছ আমাকে দেয়নি।" মন্ত্রী লিনের মেয়ে তখনই বলে যে, "তোমাকে দেবেও না, কারণ আমি জেরেমির কাছে অনেক বেশি দামি।" এবার তখনই আইভি ফ্রেডরিককে সেখানে ডাকে। মন্ত্রী লিনের মেয়ে বলে যে, "এটা আবার কে?" আইভি বলে যে, "তুমি দেখছি সোনা গয়নার দোকানের ব্যাপারে জানো, কিন্তু দোকানের মালিকদের তো তুমি চেনো না।" এবার ফ্রেডরিক তো দোকানের বিল সাথে করেই নিয়ে এসেছিল। সেই বিল বইতেই লেখা ছিল যে মন্ত্রী লিনের মেয়ে সেই হীরের আংটি নিজেই কিনেছে এবং সে মিথ্যে করে বলছে যে জেরেমি তাকে কিনে দিয়েছে। এই সত্যি ধরা পড়ে যেতেই লিনের মেয়ে বলে যে, "তাতে কি হয়েছে? আমি তোমার থেকে সামাজিক স্ট্যাটাসে অনেক বেশি। তাই আমার সাথে যখন জেরেমির বিয়ে হবে তখন আমি প্রধান বউ হব আর তুমি আমার উপপত্নী হবে। তাই এখন থেকেই আমার সামনে ঝুঁকে থাকবে।" এবার এই বলে লিনের মেয়ে তো আইভিকে ল্যাং মেরে ফেলে দিতে যাচ্ছিল, কিন্তু তখনই জেরেমি এসে তাকে ধরে নেয়। জেরেমি বলে যে, "তুমি এখানে কেন এসেছো? আমার স্ত্রীকে আর আমার সন্তানকে ক্ষতি করার জন্য?" এবং লিনের মেয়ে বলে যে, "আমি এসেছি কারণ তুমি আমাকে বিয়ে করবে। আমার বাবার সাহায্য ছাড়া তুমি তো কিছুই করতে পারবে না, তাই তোমাকে আমায় বিয়ে করতেই হবে।" এবার ততক্ষণে সেখানে মহারাজের ডিক্রি চলে আসে এবং লিনের মেয়ে বুঝতে পারে যে এটা তার এবং জেরেমির বিবাহেরই ডিক্রি। কিন্তু সেই ডিক্রিটা আসলে ছিল আইভি এবং জেরেমির বিবাহের। যেহেতু আইভি এখন জেরেমির সন্তানের মা হতে চলেছে, অর্থাৎ সে ভবিষ্যৎ রাজপুত্রের মা হতে চলেছে, তাই জন্য আইভি এরপর যুবরানী হিসাবে ঘোষিত হবে এবং এটা ছিল তারই ডিক্রি। এবং এই খবর শুনে আইভি এবং জেরেমি তো ভীষণ খুশি হয়, কিন্তু মন্ত্রী লিনের মেয়ে তো অবাক হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব। আসলে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে জেরেমি তার বাবার কাছে রিকোয়েস্ট করেছিল যাতে তার সাথে আর অন্য কারোর বিয়ে দেওয়া না হয়, যেহেতু আইভি তার সন্তানের মা হতে চলেছে। তাই জন্য জেরেমি তার বাবাকে বোঝায় যে, "বাবা, আইভি কোনো সাধারণ মেয়ে না, ওর বিশেষ কিছু ক্ষমতা আছে। ওর সাহায্যেই আমি এই যুদ্ধ জয় করতে পেরেছি। ওর এই ক্ষমতার জন্যই আমাদের এত ভালো হচ্ছে।" এবং সবকিছু শোনার পর মহারাজ তাতে রাজি হন। এরপরও অনেকবার মন্ত্রী লিন রাজকুমারকে কনভিন্স করার চেষ্টা করে, কিন্তু রাজকুমার জেরেমি কখনোই তাতে রাজি হয় না। আমরা দেখতে পাই যে ততদিনে আইভির সন্তানটিও জন্মগ্রহণ করেন। তার ছোট্ট কিউট মিষ্টি রাজকুমারকে নিয়ে জেরেমি এবং আইভি খুশিতে তাদের দিন কাটায় এবং জেরেমি ঠিক একইভাবে দক্ষতার সাথে রাজসভাও পরিচালনা করে। এবং এখানেই আমাদের এই কিউট মিষ্টি টাইম ট্রাভেলের গল্পটি শেষ হয়। তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের কাছে যদি এমন একটা সুযোগ থাকতো কোনো একটা স্পেশাল পাওয়ার নেওয়ার, তাহলে তোমরা কোন স্পেশাল পাওয়ারটা নিতে? কমেন্ট করে জানাতে একদম ভুলো না। ড্রামাটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। ভালো লাগলে এক্ষুনি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা ক্লিক করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।